আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা প্রায় 3 থেকে 4 দিন পর মূল বই সিরিজের নেক্সট ক্লাসটা নিয়ে আসলাম। সেটা হচ্ছে তড়িৎ রসায়নের উপরে, এবং এই পুরো সিরিজটাতে আমরা পড়তেছিলাম যে কিভাবে আমরা মেইন বই থেকে থিওরি পার্টটুকু পড়বো। অর্থাৎ আমরা এমনিতে ক্লাসে তো হচ্ছে সবকিছুই পড়ি, কিন্তু আমাদের বইয়ের যে থিওরি পার্টগুলা সেগুলো পড়তে গেলেই আমাদের হচ্ছে সব থেকে বড় সমস্যাটা হয়। তো এই সমস্যাটা দূর করার জন্য কিন্তু আমরা মূল বই সিরিজটা চালু করছিলাম, এবং অলরেডি আমরা 3টা ক্লাস নিয়েছিলাম: জৈব যৌগের উপর, পরিবেশ রসায়নের উপর, এবং হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের উপর। অর্থাৎ বড় বড় যে থিওরিটিক্যাল 3টা চ্যাপ্টার ছিল সেগুলো কিন্তু আমাদের শেষ। এখন আমাদের হচ্ছে তড়িৎ রসায়ন, গুণগত রসায়ন, এরকম ছোট ছোট চ্যাপ্টার গুলাকে কি করতে হবে, কভার করতে হবে। সো আর বেশি কথা না বাড়াই আমরা ডিরেক্ট হচ্ছে তড়িৎ রসায়নের যে মূল বই সিরিজের ক্লাস সেটা শুরু করতেছি। সো তড়িৎ রসায়নের যে হচ্ছে পড়ার আগে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে পড়ার আগে একটু দেখে নেই যে মূলত এই চ্যাপ্টারটার মধ্যে কি আছে। সো তড়িৎ রসায়নে তুমি যদি হচ্ছে রোড ম্যাপ খেয়াল করো, দেখো তড়িৎ রসায়ন। সো তড়িৎ রসায়নের রোড ম্যাপ যদি খেয়াল করো, প্রথমে এখানে কি নিয়ে আলোচনা করা আছে? এখানে পরিবাহী, অর্ধপরিবাহী এইসব নিয়ে আলোচনা করা আছে। অর্থাৎ পরিবাহী, তারপর হচ্ছে তোমার অপরিবাহী, অর্থাৎ কারা বিদ্যুৎ পরিবহন করবে, কারা বিদ্যুৎ পরিবহন করবে না, অথবা যারা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী এদেরকে নিয়ে আলোচনা করা আছে। এবং এখান থেকে মেডিকেল বলো, ভার্সিটি বলো, সব জায়গাতে কিন্তু এমসিকিউ আসে। ঠিক আছে। সেকেন্ডলি আসো যে 2 নম্বরে তারপরে কি আলোচনা করা আছে? এই টপিকটার পরেই তোমার 3 ধরনের পরিবাহী নিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে, 3 ধরনের পরিবাহী নিয়ে আলোচনা করা আছে, এবং আমাদের টার্গেট থাকবে এই 3 ধরনের পরিবাহীর এককটা কভার করা। কারণ এমসিকিউতে মূলত এই 3 ধরনের পরিবাহী থেকে এককটা কি সেইটা জানতে চায়, বা 3 ধরনের পরিবাহিতার একক থেকে প্রশ্নটা আসে। সো আমাদের মেইন বই থেকে এটা এককটা ক্লিয়ার করতে হবে। এরপর কি আসবে? এরপর আমাদের হচ্ছে ফ্যারাডের ফার্স্ট ল চলে আসবে, অর্থাৎ ফ্যারাডের সূত্র চলে আসবে, এবং তারপরে হচ্ছে তোমার সক্রিয়তা সিরিজ, সক্রিয়তা সিরিজ, এবং সেখান থেকে আমরা অনেক কিছু অ্যান্সার করতে পারবো, তাই না, সক্রিয়তা সিরিজ দিয়ে। এবং তারপরে হচ্ছে ই সেল অথবা ই নট সেল, এইটা। এবং তোমরা শুধুমাত্র তো ই সেল আর ই নট সেল পড়ো, অনেকেই জানো না যেখানে আরো একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে জি অথবা জি নট। ঠিক আছে, আমরা দেখবো যে জি অথবা জি নট অথবা ডেল জি অথবা ডেল জি নট এই জিনিসটা বলতে কি বুঝায়। যারা পড়ছো তারা তো পড়ছে, যারা পড়নে তাদেরকেও বলে দিব। এবং লাস্টলি হচ্ছে বিভিন্ন কোষ নিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে, লাস্টলি হচ্ছে বিভিন্ন কোষ নিয়ে আলোচনা করা আছে। সো এই হচ্ছে ওভারঅল তড়িৎ রসায়নের বাই পার্ট কি কি আছে। সো আমরা একদম তোমার প্রথম থেকে শুরু করব। সো আমরা ডাইরেক্ট চলে যেতেছি হচ্ছে প্রথমে তড়িৎ রসায়নের পেজে। সো এই পেজে তো আমাদের পড়ার মতো কিছু নাই, আমরা হচ্ছে আস্তে আস্তে নিচে যাব। আমরা হচ্ছে নিচে যাব, এই পেজে আমাদের পড়ার মতো কিছু নাই। ফার্স্টে আসো, এই যে তড়িৎ পরিবাহীর প্রকারভেদে চলে আসছে। সো তড়িৎ পরিবাহীর প্রকারভেদ, এখানে আমরা কি পড়বো মেইনলি? ঠিক আছে, আসো কোন লাইনগুলো তোমার পড়তে হবে। সো পরিবাহী থেকে আমাদের এইখানে প্রথমে দেখো যে তড়িৎ পরিবাহী। ঠিক আছে, তড়িৎ পরিবাহী বলে কথা আছে, যে তড়িৎ পরিবাহী। সো বলতেছে যে যাদের মধ্যে বিদ্যুৎ পরিবহন করতে পারে তারা হচ্ছে তড়িৎ পরিবাহী, যাদের মধ্যে করতে পারে না তারা হচ্ছে অপরিবাহী, আর যাদের মধ্যে কখনো করবে কখনো করবে না তারা হচ্ছে অর্ধপরিবাহী। সেগুলো বলে দেওয়া আছে, এবং সেখানে উদাহরণ দেওয়া আছে যে কপারের তার হইল ধাতব পরিবাহী, কারণ এর মধ্যে কপার যেহেতু একটা ধাতু, তার মধ্যে দিয়ে যে পরিবহন হবে সেটা ধাতব পরিবহন। আবার গ্রাফাইট হলো একটা অধাতব পরিবাহী, গ্রাফাইট কিন্তু কি করে, বিদ্যুৎ পরিবহন করে। সো এই লাইনটার জন্য এখানে পড়তেছি যে গ্রাফাইট একটা অধাতব পরিবাহী, গ্রাফাইট অধাতু, তারপরেও বিদ্যুৎ পরিবহন করে। কিসের জন্য? কারণ গ্রাফাইটের সংকরণ হচ্ছে sp2, সেখানে ওই যে একটা ফাঁকা পি অরবিটাল থাকে, সঞ্চারণশীল ইলেকট্রন থাকে, এবং সেই সঞ্চারণশীল ইলেকট্রন দিয়ে মূলত কি করে, বিদ্যুৎ পরিবহন করে। সো এখানে মেইন টার্গেট থাকবে তোমার যে গ্রাফাইট মেইনলি কি পরিবাহী, অধাতব পরিবাহী। গ্রাফাইট হচ্ছে অধাতব পরিবাহী, ধাতব পরিবাহী কিন্তু না। ঠিক আছে, এবার আসো তড়িৎ অপরিবাহী, যারা বিদ্যুৎ পরিবহন করবে না তাদেরকে তড়িৎ অপরিবাহী অথবা ইংরেজিতে বলা হয় ইনসুলেটর। ইংরেজিতে বলা হচ্ছে ইনসুলেটর, এই কথাটা দেখতে পারো যে ইংরেজিতে দিকে বলা হচ্ছে ইনসুলেটর, যেমন প্লাস্টিক, রাবার। এবার আসো তড়িৎ পরিবাহীর শ্রেণী বিভাগ, অর্থাৎ কে কতটুকু বিদ্যুৎ পরিবহন করে। সো প্রথমে আসে হচ্ছে তড়িৎ সুপরিবাহী, যারা তড়িৎ খুব ভালোভাবে পরিবহন করে। তারপর হচ্ছে অর্ধপরিবাহী, কখনো করে কখনো করে না। আর লাস্টে হচ্ছে সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর, ওরা এই অর্থাৎ এরা খুব বেশি মাত্রায় বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, একটা হচ্ছে নরমাল সুপরিবাহী, নরমাল,
আর একটা হচ্ছে অর্ধপরিবাহী, কখনো করে কখনো করে না, আর একটা হচ্ছে সুপার পরিবাহী, যে অনেক বেশি বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, তো এই 3 টাইপের পরিবাহী কিন্তু এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে সেমিকন্ডাক্টর নিয়ে কথাবার্তা বলে দেওয়া আছে, আমাদের এগুলো পড়ার দরকার নেই। আমরা একটু সুপার কন্ডাক্টরে একটু কিছু কথাবার্তা পড়বো। সুপার কন্ডাক্টর মূলত কি? ঠিক আছে, তো এই যে দেখো বলতেছে যে এই সুপার কন্ডাক্টর গুলা হলো সংকর ধাতু, বিভিন্ন ধাতুর মিক্সচার এবং সেই সংকর ধাতুর অক্সাইড। কিরকম কিরকম, যেমন দেখো এখানে কি আছে, নিউবিয়াম আছে, তার সাথে আবার জার্মেনিয়াম আছে। সো এইটা দেখো বিভিন্ন জিনিসের মিক্সচার। এরপরে এখানে দেখো ইট্রিয়াম আছে, ব্যারিয়াম আছে, কপার আছে, তার আবার অক্সাইড আছে। সো এই যে এগুলো হচ্ছে তোমার মেইনলি কি, তোমার সুপার কন্ডাক্টর। এরা খুব বেশি মাত্রায় বিদ্যুৎ পরিবহন করে, খুব বেশি মাত্রায় বিদ্যুৎ পরিবহন করে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, দেখো যে এদের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যেটাকে বলা হয় সন্ধি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। যেই তাপমাত্রার নিচে এইসব পরিবাহী কি থাকে না, কোনো রোধ থাকে না। এবং আমরা জানি যে আর রোধ ইজ প্রপোর্শনাল টু 1/I, অর্থাৎ রোধ যদি বেশি হয় কারেন্ট কম হয়ে যাবে, বাট যেহেতু রোধ থাকে না তাই কারেন্ট অনেক বেশি হয়ে যায়, তাই এদেরকে আমরা বলতেছি সুপার কন্ডাক্টর। ঠিক আছে, তো এই 3 ধরনের পরিবাহী নিয়ে এখানে কিন্তু আলোচনা করা আছে। এরপরে কিভাবে বিদ্যুৎ পরিবহন করে, ইলেকট্রনের মাধ্যমে নাকি হচ্ছে তোমার দ্রবণের মধ্যে? আমরা তো এই কেমিস্ট্রিতে দ্রবণের মধ্যে বিদ্যুৎ পরিবহন পড়ি, তাই না? বলি কি তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, এগুলা। আর ফিজিক্সে তোমরা যে কারেন্টটা পড়ো চলতড়িতে, সেটা কি ইলেকট্রন দৌড়াদৌড়ি করে ধাতুর মধ্যে দিয়ে, তাই না? সো দুটা কিন্তু আলাদা। সো এখানে সেটা বলে দেওয়া আছে এরপরেই, যে মেইনলি দেখো 2 ধরনের পরিবাহী আছে। তুমি যদি কিভাবে পরিবহন করে, বিদ্যুৎ পরিবহনের যে মেকানিজম সেটার উপর ডিপেন্ড করো, তাহলে 2 প্রকার। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, যেখানে ধাতুর ইলেকট্রন গুলো দৌড়াদৌড়ি করার মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। আরেকটা হচ্ছে আমরা কেমিস্ট্রিতে যে আলোচনা করি, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, ঠিক আছে। সো এই পার্টটা আমরা হচ্ছে ফিজিক্সে পড়ি, আর এই পার্টে যে কারেন্টটা সেটা আমরা হচ্ছে কেমিস্ট্রিতে পড়ি, তাই না? সো এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, সো এখান থেকে একটু নিচের দিকে আসো। তড়িৎ বিশ্লেষ্যের আবার ভাগ আছে, কে কতটুকু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিদ্যুৎ পরিবহন করবে সেটার আবার ভাগ আছে। দেখো তড়িৎ বিশ্লেষ্যের শ্রেণী বিভাগ, কেমিস্ট্রিতে যেই বিদ্যুৎ নিয়ে আমরা পড়াশোনা করব সেখানে কে কতটুকু বিদ্যুৎ পরিবহন করবে সেটা। তো তার মধ্যে সবল আছে, দুর্বল আছে, অবিশ্লেষ্য আছে। কিছু আছে সবল, খুব ভালোভাবে বিদ্যুৎ পরিবহন করে। এগুলা কারা, কিভাবে মনে রাখবা? স্ট্রং অ্যাসিড, স্ট্রং ক্ষার, এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। কেমিস্ট্রিতে আমরা তড়িৎ বিশ্লেষণ বা এই টাইপের বিদ্যুৎ নিয়ে আলোচনা করব। এবং সবল কারা? স্ট্রং অ্যাসিড, স্ট্রং ক্ষার। যেমন দেখো কিরকম, এই যে দেখো এখানে উদাহরণ দেওয়াই আছে যে সবল কারা ভাইয়া? পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, HCl, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো যত সবল অ্যাসিড এবং ক্ষার, লবণ, এরা হচ্ছে তোমার কি হয়, 100% আয়নিত হয়, তাই একদম 100% বিদ্যুৎ দেয়, অর্থাৎ সবল বিদ্যুৎ পরিবাহী। ঠিক আছে, আর দুর্বল আছে কিছু, যেমন দেখো ইথানোয়িক অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড, তাই এটা কম পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে। HF, এটা দুর্বল অ্যাসিড। ঠিক আছে, আর কিছু আছে বিদ্যুৎ পরিবহন করেই না, অবিশ্লেষ্য। এরা কারা? এরা হচ্ছে যেমন চিনি, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন বা জৈব যৌগ যারা আছে, এরা কিন্তু কি করে না ভাইয়া, বিদ্যুৎ পরিবহন করে না। তো দেখো অনেক টাইপের উপর ভিত্তি করে ভাগ করতে পারো। প্রথমত হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে কি করে না, তার উপর 3 প্রকার: পরিবাহী, অপরিবাহী এবং হচ্ছে অর্ধপরিবাহী। তারপরে আবার পরিবাহী কতটুকু পরিবহন করে তার উপরে সুপার পরিবাহী, নরমাল পরিবাহী এবং অর্ধপরিবাহী। এরপরে কিভাবে পরিবহন করে, ইলেকট্রন নাকি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এই টাইপের উপর। এখন আবার তড়িৎ বিশ্লেষণের মধ্যে আবার হচ্ছে 3 প্রকার: সবল, দুর্বল, অবিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? স্ট্রং অ্যাসিড, স্ট্রং ক্ষার। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা? দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। এবং তোমার অবিশ্লেষ্য কারা? চিনি, তোমার হচ্ছে হাইড্রোকার্বন, অ্যালকোহল, এগুলা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই হচ্ছে টোটাল ভাগ, এবং এরপর এগুলো আবার টোটালি দেওয়া আছে, তুমি এবার আবার রিক্যাপ করতে পারবা যে তড়িৎ পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, বিশ্লেষ্য পরিবাহী, আয়নিক পরিবাহী। এখন ধাতব পরিবাহী সুপরিবাহী হইতে পারে, অর্ধপরিবাহী হইতে পারে, সুপার পরিবাহী হইতে পারে। আর আয়নিকের মধ্যে সবল হইতে পারে, দুর্বল হইতে পারে, আর অবিশ্লেষ্য হইতে পারে। সো যেহেতু তারা বিশ্লেষ্য নিয়ে আলোচনা করছে তাই অবিশ্লেষ্য দেয় নাই, তো আমরা কিন্তু সবগুলোই দেখে আসছি যে অবিশ্লেষ্য হইতে পারে কারা, যেমন চিনি, তারপর হচ্ছে জৈব যৌগ, এরা হচ্ছে অবিশ্লেষ্য। তো এই হচ্ছে পড়া। এরপরে আসো, এখানে অনেক কথাবার্তা বলে দেওয়া আছে। এখানে কি কি জানা লাগবে? প্রথমত যে গ্রাফাইট নিয়ে আগে বলে আসছি, যে গ্রাফাইট হলো কার্বনের একটা বহুরূপ।
সে কি করে, এটিতে sp2 সংকরিত কার্বন পরমাণুতে একটি করে মুক্তজোড় ইলেকট্রন থাকে বা ডিলোকালাইজ ইলেকট্রন থাকে, তাই গ্রাফাইট কি করতে পারে, তড়িৎ বিশ্লেষণ করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। সো গ্রাফাইট হলো একটি অধাতবীয় ইলেকট্রনীয় পরিবাহী। গ্রাফাইট নিয়ে কিন্তু আমরা কেমিস্ট্রিতে আমরা পড়ি না, গ্রাফাইট কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী, ঠিক আছে। এবং ইলেকট্রনীয় পরিবাহী আমরা ফিজিক্সে পড়ি। এই যে কিভাবে দেখো, এই যে ব্যাটারি থাকে, দেন হচ্ছে বর্তনী, সেখান থেকে কি করে ইলেকট্রন এই প্রান্ত থেকে এই পুরো প্রান্ত ঘুরে আসে, এগুলোকে আমরা বলি না যে ভোল্টেজ, তারপর হচ্ছে তোমার এভাবে কিন্তু আমরা পড়ি। এইখানে লাস্ট লাইনটা দেখো, বলছে ব্যতিক্রম। কি ব্যতিক্রম ভাইয়া? পারদ মার্কারি তরল ধাতু হলেও এটি একটি ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী। এ কিন্তু তরল, তাহলে আমরা কেমিস্ট্রিতে কিন্তু তরলের মধ্যে বিদ্যুৎ পরিবহন নিয়ে আলোচনা করি। বাট মার্কারি তরল হইলেও ও কিন্তু ধাতু, তাই ও কি করে, ইলেকট্রনীয় প্রসেসে কি করে, বিদ্যুৎ পরিবহন করে। এটা না তুমি আবার কেমিস্ট্রিতে পড়তে পারবা না, তড়িৎ বিশ্লেষণে মার্কারি না তুমি হচ্ছে কি করতে পারবে না, বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। তাহলে পারদ বা মার্কারি একটা তরল ধাতু, কারণ আমরা জানি পারদ এমন একটা ধাতু যে হচ্ছে তরল, ঠিক আছে। পারদ এমন একটা ধাতু যে হচ্ছে তরল, যেটা ব্যতিক্রম, এবং সে কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী। সো এখান থেকে এই কথাগুলো জানলেই ইনাফ। সো এরপরে যে এই যে ফিজিক্সে আমরা যে ইলেকট্রনীয় পরিবাহী পড়ি এবং কেমিস্ট্রিতে আমরা যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পড়ি, তার মধ্যে পার্থক্য দেওয়া আছে, ঠিক আছে। সো কিছু পার্থক্য আমি এখান থেকে দেখাই দিচ্ছি, যেটা যেটা লাগবে। প্রথমত আসো, এই ইলেকট্রনীয় পরিবাহীতে কি হয়, সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা তো বিদ্যুৎ পরিবহন হয়। আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হয়, খুব 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 ইম্পর্টেন্ট, সঞ্চারণশীল ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ পরিবহন হয়। ফিজিক্সে ইলেকট্রন দ্বারা বিদ্যুৎ পরিবহন হয়, ফিজিক্সে বা ইলেকট্রনীয় পরিবাহীতে ইলেকট্রন দ্বারা বিদ্যুৎ পরিবহন হয়। আর কেমিস্ট্রিতে আমরা যে তড়িৎ বিশ্লেষণ করি, সেখানে আয়ন দ্বারা, ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ আয়ন দ্বারা কি হয়, বিদ্যুৎ পরিবহন হয়। খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট লাইনটা, ঠিক আছে। সেকেন্ড লাইন আসো, ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ পরিবহন একটি ভৌত প্রক্রিয়া, আর কেমিস্ট্রিতে কেমিক্যাল বিক্রিয়া হবে, রাসায়নিক হবে। তার মানে কি বিক্রিয়া, তোমার রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে। আমরা কেমিস্ট্রি যেটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে। ওই ফিজিক্সে কিন্তু কি হয় না, কোনো ইলেকট্রন শেয়ার, বর্জন বা কোনো বিক্রিয়া হয় না, তাই না। ফিজিক্সে কি বিক্রিয়া হয়, বিক্রিয়া হয় না। কেমিস্ট্রিতে হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। এরপরে আমরা জানি ফিজিক্সে যখন ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি রোধ তাপমাত্রা সমানুপাতিক। তোমরা এটা পড়ছো না, যে আর থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আর নট ইনটু 1 প্লাস আলফা থিটা। অর্থাৎ যত থিটা বাড়াবো বা তাপমাত্রা বাড়াবো, রোধ বাড়বে, রোধ বাড়লে কারেন্ট কমে যাবে। এগুলো আমরা পড়ছি না ফিজিক্সে। আর কেমিস্ট্রিতে দেখো, তুমি যত বেশি তাপমাত্রা দিবা, তত ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হবে, যত ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হবে, তত তারা ছড়াবে, ব্যাপিত হবে, তত কারেন্ট তৈরি হবে। তার মানে ফিজিক্সে কি হয়, তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে, কারেন্ট বা তড়িৎ পরিবহন কমে। আর কেমিস্ট্রিতে তাপমাত্রা বাড়াইলে আয়ন বাড়ে, ক্যাটায়ন অ্যানায়নের ব্যাপন বাড়ে, তাই তড়িৎ পরিবহন আরো বেড়ে যায়, রোধ উল্টা কমে যায়। বুঝতে পারছো? তাহলে এখানে এটা বলে দেওয়া আছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা কমে যায়, কারণ আর বেড়ে যায়, তাই আই কমে যায়। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির ফলে তড়িৎ বিশ্লেষের তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রার বৃদ্ধিতে আয়ন সমূহের গতি বৃদ্ধি পায়, আয়ন সমূহের গতি বা ব্যাপন বৃদ্ধি পায়, আয়ন সমূহের গতি বা ব্যাপন বৃদ্ধি পায়, আয়ন সমূহের গতি বা ব্যাপন বৃদ্ধি পায়, ঠিক আছে। এরপর ফিজিক্সে আমরা কোন সূত্র ইউজ করি, কুলম্ব ল ইউজ করি, তাই না, যে ভি ইজ ইকুয়ালস টু আইআর, বা এই ফর্মুলাগুলো আমরা ইউজ করি। বাট কেমিস্ট্রিতে আমরা কার সূত্র ইউজ করি, তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র ইউজ করি, আর কেমিস্ট্রিতে কুলম্বের সূত্র ইউজ, ফিজিক্সে কুলম্বের সূত্র ইউজ করি। আচ্ছা, এরপর ফিজিক্সের যে কারেন্ট নিয়ে আমরা আলোচনা করি, ফিজিক্সের সেই কারেন্ট আসলে অনেক হাই, ঠিক আছে। এগুলো অনেক উচ্চ কারেন্ট, অনেক উচ্চ। বাট ওই দ্রবণ দিয়ে কি তুমি ঘরের লাইট, ফ্যান, যে এটা চালাতে পারবা? এখানে যেই কারেন্টে এই বোর্ডটা চলতেছে, সেইটা কিন্তু আলটিমেটলি ফিজিক্সের কারেন্টের আন্ডারে পড়তেছে, তাই না। সো এগুলা কারেন্ট কি অনেক হাই, বাট কেমিস্ট্রিটা কিন্তু অত বেশি না। সো বলতেছে ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ পরিবহন ক্ষমতা বা কারেন্ট তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তুলনায় অনেক গুণ বেশি থাকে, ঠিক আছে, অনেক গুণ বেশি থাকে। এরপর বলতেছে ধাতব পরিবাহীগুলো ধাতু অথবা গ্রাফাইট কার্বন হয়, অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো আয়নিক যৌগ হয়। কারণ আয়নিক যৌগ হলে কি হবে, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে, সোডিয়াম প্লাসে ভেঙে যাবে এবং OH মাইনাসে ভেঙে যাবে, সেখান থেকে একটা অ্যানোডে যাবে, একটা ক্যাথোডে যাবে, সেখান থেকে কি হবে, বিক্রিয়া হবে, বিদ্যুৎ পরিবহন হবে। সো এই জিনিসটা তাহলে 6টার মধ্যেই কিন্তু আমি কিন্তু একটা লাইনও বাদ দিই নেই, এখানে দুটার পার্থক্যের একটা লাইনও বাদ দিই নেই, কারণ খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই যে এরপরে দেখো বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, যে তাপমাত্রার বৃদ্ধিতে ধাতুর বা ইলেকট্রনীয় পরিবাহীর তড়িৎ প্রবাহ হ্রাস পায় কেন? ভাই এটা কি কেমিস্ট্রির পড়ালেখা? আমরা কি জানি, আর থিটা ইজ ইকুয়ালস টু আর নট ইনটু 1 প্লাস আলফা থিটা, তাই তো। অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে, রোধ বাড়লে কারেন্ট কমবে। এগুলা কই আসবে ভাইয়া, এগুলা ডিউ রিটেনে দিয়ে দিবে, ঠিক আছে, ডিউ রিটেনে।
কিন্তু এই পড়াটা কিন্তু কেমিস্ট্রি না, এই পড়াটা কিন্তু কেমিস্ট্রি না, এগুলো কিন্তু ফিজিক্সের পড়া, ঠিক আছে? কেন এই কাহিনীটা হইলো। এরপরে আসো, তাহলে আমরা এটা পড়ে ফেললাম। এরপরে পরিবাহিতা কি বলছিলাম, 3 ধরনের পরিবাহিতা আমাদেরকে পড়তে হবে। পরিবাহিতা ফিজিক্সে আমরা পড়ি রোধ নিয়ে, রোধ আর বের করি, ফিজিক্সে আমরা রোধ বা আর বের করি, সেটা বড় হাতের আর দিয়ে তোমরা হয়তো চিনো। আর এখানে আমরা পরিবাহিতা হিসাব করি। কি হিসাব করি ভাইয়া? পরিবাহিতা হিসাব করি, পরিবাহিতা হিসাব করি। এখন এই পরিবাহিতা আবার 3 ধরনের, সে 3 ধরনের পরিবাহিতা নিয়ে পড়বো। বাট তার আগে কথা হচ্ছে, এই পরিবাহিতার যে ম্যাথ গুলা সেগুলা কারা করবে? সেগুলো কি মেডিকেলের স্টুডেন্টরা করবে? না, মেডিকেলের স্টুডেন্টরা পরিবাহিতার ম্যাথ গুলা করবে না। ওরা কি করবে? ওরা জাস্ট একক পড়বা। তোমরা মেডিকেলের যারা আসো তোমরা জাস্ট একক পড়বা। ভার্সিটির যারা আসো তোমরা ছোট ছোট ম্যাথ গুলা দেখবা এই পরিবাহিতার মধ্যে। আর ইঞ্জিনিয়ারিং যারা আসো 3 ধরনের পরিবাহিতার ম্যাথ করে তারপর যাবা। 3 ধরনের পরিবাহিতা করে যেতে হবে। সো 3 ধরনের পরিবাহিতা কি? মেন বই থেকে আমরা কি পড়বো? জাস্ট থিওরি, একক কি, কোনটাকে কি বলা হয়, কোনটা সূত্র কি, সেটা। সো এটা নিয়ে কিন্তু অনেক ক্যাচাল আছে, অনলাইনে তুমি সার্চ দিয়ে দেখবে 3 ধরনের পরিবাহিতা একজন এক এক ভাবে বুঝাইছে। বাট আমরা মেন বই পড়ি যেহেতু মেন বইটাই বোঝার চেষ্টা করব, ঠিক আছে? সো এবার আসো, ফার্স্টে ওই 3 ধরনে যাওয়ার আগে পরিবাহিতা জিনিসটা কি? আগে আসো, রোধ কি? তুমি জানো রোধ মানে হচ্ছে বাধা, কারেন্টকে প্রবাহিত হইতে দেয় না। আর পরিবাহিতা মানে তুমি বুঝতেছো যে কারেন্ট কতটুকু পরিবাহিত হয় সেইটা। তার মানে রোধের উল্টা হওয়ার কথা না পরিবাহিতা, রোধের উল্টা হওয়ার কথা না পরিবাহিতা। তার মানে পরিবাহিতা এল হবে জাস্ট রোধের উল্টা, পরিবাহিতার একক হবে রোধের এককের উল্টা। সেটা কিরকম? আমরা জানি ওহম ইনভার্স 1। এখন এই ওহমকে তুমি যদি বাংলায় লেখো তাহলে সেটা কেমন আসবে? ওহম ইনভার্স 1 এভাবে লেখা যায়। অথবা দেখো, তুমি যদি দেখো এখানে কি বুঝাইতেছো যে ও এইচ এম এটার ইনভার্স, তো উল্টাই দিলে কেমনে লেখা যাবে? দেখো তো, এম আগে চলে আসবে, এইচ মাঝেরটাই থাকবে, ও পরে চলে যাবে। দেখো তো, মোহ এভাবে লেখা যায়। তাইলে এখানে কিন্তু 3টা একক, অর্থাৎ আর এর একক ওহম, কিন্তু পরিবাহিতা কি? আর এর উল্টা। তাহলে আর এর উল্টা হলে কি হবে? ওহম ইনভার্স 1। এখন এই ওহম ইনভার্স 1 তো সাইন, ওই যে জেরির ঘর দিয়ে আমরা লিখতাম না ওহমকে, এখন বাংলায় লিখলে ও এইচ এম ইনভার্স 1, ওহম ইনভার্স 1। এখন এই ওহম ইনভার্সনকে উল্টায় লিখলে এম এইচ ও বা মোহ। অর্থাৎ এই তিনোটাই হচ্ছে কার একক ভাইয়া? এই তিনোটাই হচ্ছে পরিবাহিতার একক। তাহলে নোটে চলে আসো, আমাদের এই চ্যাপ্টার থেকে ফার্স্ট নোট কি করতে হবে? এই চ্যাপ্টার থেকে আমাদের ফার্স্ট নোট হচ্ছে যে পরিবাহিতার সাথে রোধের যে এককের প্যাচ, ঠিক আছে? পরিবাহিতার একক। সো আমরা দেখলাম পরিবাহিতা L ইজ ইকুয়ালস টু 1/R, অর্থাৎ পরিবাহিতা রোধের ব্যস্তানুপাতিক। তার মানে কি? 1/, রোধের একক কত? ওহম। এটাকে লিখলে কি লেখা যাবে? ওহম ইনভার্স 1। এখন এই ওহম ইনভার্স 1 কে বাংলায় লিখলে কি লেখা যাবে? ওহম ইনভার্স 1। এন্ড এই 3টা ওয়ার্ডকে যদি ইনভার্স বা উল্টায় লিখি তাহলে কি লেখা যাবে? মোহ। তাহলে এই যে এই সবগুলা হচ্ছে কি? এই সবগুলা হচ্ছে পরিবাহিতার একক। এখন পরিবাহিতার এগুলা একটাও এসআই একক না, এগুলা একটাও এসআই একক না, এগুলা কি একক ভাই? সিজিএস। এগুলা কি একক? সিজিএস। তাহলে ভাই পরিবাহিতার এসআই একক কি? পরিবাহিতার এসআই একক হচ্ছে সিমেন্স। এস পরিবাহিতার এসআই একক কি? পরিবাহিতার এসআই একক হচ্ছে সিমেন্স। আমি জানি যে তোমাদের একক থেকে প্রশ্ন দিবে, তাই এককে পড়াইতেছি। কথা বুঝতে পারছো? বই থেকে তো দেখাবই, তার আগে পড়াই দিচ্ছি যে পরিবাহিতা রোধের উল্টা। রোধের উল্টা মানে কি? ওহম ইনভার্স 1, বাংলায় লিখলে ওহম ইনভার্স 1, উল্টায় লিখলে মোহ। তিনটাই সিজিএস একক। বাট এসআই একক কি? এসআই একক হচ্ছে সিমেন্ট। এটা হচ্ছে এসআই একক। এসআই একক হচ্ছে সিমেন্স। এসআই একক হচ্ছে সিমেন্স। সো এসআই বললে সিমেন্স, আর বাকি 3টা হচ্ছে একক। চারটাই একক, বাট এটা হচ্ছে এসআই একক। মনে থাকবে? ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো আমাদের বই থেকে তোমাদের তাহলে আমি একটু দেখাই দিই। সো দেখো বলতেছে সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক ওম ইনভার্স 1 অথবা মোহ অথবা জেরির ঘর ইনভার্স 1, তাই না? আর এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এস সিমেন্স যা, ওহম ইনভার্সও তাই, এবং জেরির ঘর ইনভার্স তাই, এবং এটা উল্টায় লিখলে মোহ। ঠিক আছে, বাট এইটা স্পেশালি মনে রাখা লাগবে, কারণ এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে এসআই একক। ক্লিয়ার? পরিবাহিতা এককগুলা বুঝছি, 4টা একক ছিল, যার মধ্যে আছে হচ্ছে সিমেন্স, বাকি 3টা তো বুঝতে পারছো। ঠিক আছে, এরপর আসো এবার পরিবাহিতার প্রকারভেদ। 3 ধরনের পরিবাহিতা আছে, দেখো কি? একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, যেটাকে প্রকাশ করা হয় কাপ্পা দ্বারা। কি দ্বারা? কাপ্পা দ্বারা। অর্থাৎ তুমি কে লিখবা খালি উল্টা পাল্টা করে এইভাবে, কাপ্পা। ঠিক আছে, এটা আবার কাটাপ্পা না কিন্তু, বাহুবলীর হচ্ছে কাপ্পা। আচ্ছা, আপেক্ষিক পরিবাহিতা এই দেখো স্যার বলছে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক পরিবাহিতাকে
কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসো তুল্য পরিবাহিতা, এরপরে আসো তুল্য পরিবাহিতা। তুল্য পরিবাহিতাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, তুল্য পরিবাহিতাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, তুল্য পরিবাহিতাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আর লাস্টলি হচ্ছে মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতাকে ল্যামডা এম অথবা মিউ দ্বারা প্রকাশ করা হয়। এভাবে লিখতে পারো যে ল্যামডা এম অথবা তুমি ডিরেক্ট মিউ লিখতে পারো। সেটা হচ্ছে মোলার পরিবাহিতা, এটা হচ্ছে তুল্য পরিবাহিতা, আর কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। এখন এখানে তিন ধরনের পরিবাহিতার যে তিনটা সূত্র সেটা ডিরেক্ট হুবহু এমসিকিউতে আসতে পারে সব জায়গাতে, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, অথবা সব থেকে বেশি যেটা আসে এদের একক। এবং মেডিকেলরা শুধু এককটাই পড়বে এবং সূত্রগুলা পড়বে, ভার্সিটিরা একক পড়বে, সূত্র পড়বে এবং ছোট ছোট ম্যাথ করবে, আর ইঞ্জিনিয়ারিংরা এই একক তো পড়বেই, সব তো পড়বেই, ম্যাথও করবে। বুঝতে পারছো? তাহলে এবার আসো আস্তে আস্তে ফার্স্টে আমরা তিনটেই যাই। ফার্স্টে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা। তার আগে আসো আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা কি সেটা পড়ার আগে আমি তোমাদের পড়ায় নিয়ে আসি যে আপেক্ষিক পরিবাহিতা কি। তার আগে তুমি বলো, ফিজিক্সে তুমি আর এর সূত্র পড়ছিলা? আর ইজ ইকুয়ালস টু রো এল ডিভাইড বাই এ। এই রো এর পরিচয় কি তোমাদের মনে আছে? এটার নাম ছিল আপেক্ষিক রোধ। এই রো এর পরিচয় ছিল আপেক্ষিক রোধ। তাহলে তুমি দেখো তো, রোধের উল্টা পরিবাহিতা, তাহলে আপেক্ষিক রোধের উল্টা কি হওয়া উচিত? আপেক্ষিক পরিবাহিতা। রোধের উল্টা পরিবাহিতা, তাহলে আপেক্ষিক রোধের উল্টা হওয়া উচিত কি? আপেক্ষিক পরিবাহিতা। তার মানে এই যে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা, এই কাপ্পা ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার এই যে এই রো এর উল্টা বা আপেক্ষিক পরিবাহিতার উল্টা। তাহলে এই যে আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা ইজ কাপ্পা ইজ ইকুয়ালস টু কি? তোমার আপেক্ষিক রোধের উল্টা। এবার এখান থেকে আপেক্ষিক রোধের এককটা বের করে আনলে তো কাপ্পার একক চলে আসবে, তাই না? তাহলে দেখো এখান থেকে কি আসতেছে, আর ইজ ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে রো ইজ ইকুয়ালস টু কত আসবে? রো ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে আর এ ডিভাইড বাই এল আসবে না? এখন তুমি আর একক বসাও, আর একক হচ্ছে ওহম, এর একক বসাও, এ হচ্ছে ক্ষেত্রফল মিটার স্কয়ার, এল হচ্ছে মিটার। তাহলে কাটাকাটি করলে একটা কাটাকাটি যায়, তাহলে কত আসতেছে? ওহম মিটার। তার মানে রো এর একক আসছে ওহম মিটার এবং কাপ্পা হচ্ছে রো এর উল্টা, তাহলে এটা কত আসবে? 1 বাই ওহম মিটার। অথবা লিখতে পারি ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1। এবার একটু আগে এই ওহম ইনভার্স কে কত ভাবে লিখছিলাম মনে আছে? বাংলায় লিখছিলাম এইভাবে যে ওহম ইনভার্স 1 এবং সাথে মিটার ইনভার্স 1। এরপরে এই ওহম ইনভার্স 1 কে আবার উল্টায় লিখছিলাম এম এইচ ও মোহ এবং মিটার ইনভার্স 1। আবার বলছিলাম যেগুলার এসআই হচ্ছে সিমেন্স, তাহলে সিমেন্স মিটার ইনভার্স 1। দেখছো? তাহলে এই যে 4 ওটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার একক। এবং তুমি দেখতেছো যে কত মিল করে সুন্দরভাবে মনে রাখা যায়। এই আপেক্ষিক রোধের উল্টা কি? আপেক্ষিক পরিবাহিতা, কারণ রোধের উল্টা পরিবাহিতা, তাহলে আপেক্ষিক রোধের উল্টা আপেক্ষিক পরিবাহিতা, যেটাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। এখন রোধের একক, এই আপেক্ষিক রোধের একক আসছে ওহম মিটার, তাহলে এটা কত আসবে? ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1। এখন একটু আগে পড়ে আসছি, আগের সাইডে পড়ে আসছি যে এইটাকে 4টা ভাবে লেখা যায়, তাহলে এই যে 4টা ভাবে লিখলাম। ঠিক আছে? সিজিএস লিখলে এখানে সেন্টিমিটার দিয়ে দিব, মিটারের জায়গায় সিজিএস লিখলে সেন্টিমিটার, সিজিএস লিখে সেন্টিমিটার, আর এইটা হচ্ছে এসআই, কারণ এই যে সিমেন্স হচ্ছে এসআই, মিটার হচ্ছে এসআই। ক্লিয়ার? কাপ্পার একক ক্লিয়ার? এবং কাপ্পার সূত্র কি? কাপ্পার সূত্র হবে এটার উল্টা। তাহলে রো যদি হয় আর এ বাই এল, তাহলে কাপ্পা হবে হচ্ছে এল ডিভাইড বাই আর এ। সিম্পল। রো যদি হয় আর এ ডিভাইড বাই এল, রো যদি হয় তোমার আর এ ডিভাইড বাই এল, তাহলে কাপ্পা হবে এল বাই আর এ, কাপ্পা হবে এল বাই আর এ। ঠিক আছে? কাপ্পা হবে এল বাই আর। শেষ। এটা হচ্ছে কাপ্পা। কাপ্পাকে চিনছো? এইবার আসো আমাদের মেইন বই থেকে তোমাদের একটু দেখাই দিই যে আলটিমেটলি এই জিনিসগুলো লেখা আছে। সো তারা বলতেছে যে আর এটা, দেন আর এর সূত্রটাও বলছে যে আর ইজ ইকুয়ালস টু রো এল ডিভাইড বাই এ। ঠিক আছে? সো আমরা জানি যে এই রোটাকে কি বলা হয়? আপেক্ষিক রোধ বলা হয়। রোটাকে কি বলা হয়? আপেক্ষিক রোধ বলা হয়। তাহলে আপেক্ষিক রোধের উল্টা বা বিপরীত রাশিটা কি বলা হয়? হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা। ঠিক আছে? তাহলে বাকি এখন যেহেতু ভাই পড়াই দিছি সব, তাহলে একটু নিচে চলে আসো, নিচে চলে আসো, নিচে চলে আসো। তাহলে রো যদি হয় আর এ বাই এল, তাহলে এটা হবে কত? কাপ্পা হবে হচ্ছে তোমার এল ডিভাইড বাই আর এ। ঠিক আছে? এল ডিভাইড বাই আর এ। এবং কাপ্পার এককগুলো এখন আশা করি খুব সুন্দর মতোই বুঝতে পারবা কি কি ছিল। দেখো এসআই একক কত আসছে? সিমেন্স মিটার ইনভার্স 1, ওহম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1, মোহ সেন্টিমিটার ইনভার্স 1। যেভাবে লেখো সেভাবেই কারেক্ট আসবে। ঠিক আছে? যেভাবে লেখো সেভাবেই এখন বুঝতে পারবা। তাহলে এই হচ্ছে কাপ্পা। শেষ? কাপ্পার পড়ালেখা শেষ। আচ্ছা, সেগুলো নিয়ে কিন্তু তোমাদের অনেক কনফিউশন থাকে, আশা করি দূর করে দিলাম। এরপর আসো তুল্য পরিবাহিতা। একটু আগে বলছি তুল্য পরিবাহিতাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, তুল্য পরিবাহিতাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন মনে রেখো তুমি তুল্য পরিবাহিতা পড়ো আর হচ্ছে তোমার এই
পরে মোলার পরিবাহিতা পড়ো, দুইটাতেই তোমাকে কাপ্পা ইউজ করতে হবে। তুমি প্রথমে কাপ্পা শিখলা না, এখন এরপরে কি আছে তুল্য আর মোলার, তোমার দুইটাতেই কাপ্পা ইউজ করতে হবে, দুইটাতেই কাপ্পা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে তুল্য পরিবাহিতার মোলার পরিবাহিতার সূত্রটা কি, এই দেখো বলতেছে তুল্য পরিবাহিতার একক হচ্ছে বা তুল্য পরিবাহিতার সূত্রটা হচ্ছে এই যে ল্যামডা ইজিকালস টু কাপ্পার সাথে গুণ যাচ্ছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণ নিয়ে কাজ করছে, তারা দেখো 1000 সেন্টিমিটার কিউব দ্রবণ নিয়ে কাজ করছে। এখন এইখানেই কনফিউশন, অনেকে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণকে মিটারে নিয়ে তোমার অনেকভাবে লিখতে পারে বা অন্য কিছুতে লিখতে পারে, এটাকে এমএল লিখতে পারে, তাই তো। 1000 সেন্টিমিটার কিউব মানে কি 1000 এমএল, 1000 এমএল মানে কি 1 লিটার, তাই তো। সো আমাদের হাজারি স্যারের বইতে যেহেতু সিজিএস একক জিনিসটা দেওয়া আছে, আমরা সিজিএস এ ম্যাথটা করে তারপরে মিটারে নেই, কোনো সমস্যা নাই তো। আর তুমি যদি তোমার ক্লাসে তোমার যেই টিচারের কাছে তুমি পড়ছো ডিটেলস ক্লাসে, সে যদি তোমাকে অন্য কোনো ভাবে পড়ায়, এসআইতে পড়ায়, তুমি পড়ো, কোনো সমস্যা নাই। বাট আমাদের এখান থেকে কি আসবে, মেইনলি আমাদের মেইন বই থেকে কি পড়তে হবে, এককটা কি, সূত্র কি, বুঝি কিনা, তাই না। সেখান থেকে তো ম্যাথ করতেছি না। সো দেখো এককটা কি আসবে তোমার, কাপ্পার সাথে গুণ যাবে উপরে 1000, এখন 1000 এর তো আর কোনো একক নাই, এককটা কি সেন্টিমিটার কিউব। আর নিচে এই যে সি, এই সি কি, এই সি কি, এই সি নিয়ে হচ্ছে সব থেকে বড় কনফিউশন। এবার আসো, তাহলে ভাইয়া দেখাই দিই তারপরে বই দেখাই, ঠিক আছে। তাহলে এবার আসো আপেক্ষিক তুল্য পরিবাহিতা ল্যামডা, ঠিক আছে, তুল্য পরিবাহিতা, এটাকে এমনি প্রকাশ করতে পারো অথবা তুমি ডাইরেক্ট ল্যামডা যেমনি শিখছো এমনি প্রকাশ করতে পারো। সেটা কত আসবে, তার সাথে গুণ দিতে হবে কাপ্পা ইনটু সূত্রটা কি 1000 সেন্টিমিটার কিউব ডিভাইড বাই সি। এখন এই সি মানে কি ঘনমাত্রা, সি মানে কি কনসেন্ট্রেশন, না, সি মানে হচ্ছে গ্রাম তুল্য ভর, সি মানে হচ্ছে গ্রাম তুল্য ভর। এবং তোমরা খুব ভালো মতোই জানো যে গ্রাম তুল্য ভরটা কি, যার যার গ্রাম তুল্য ভর আছে না, যেমন সালফিউরিক অ্যাসিডের ভর কত, মোলার ভর 98, বাট ওর তুল্য সংখ্যা কত 2, তাহলে 98 কে 2 দ্বারা ভাগ করলে সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য ভর কত আসে 49। এরকম ভাবে গ্রাম তুল্য ভর বের করতে না, সেই গ্রাম তুল্য ভর হচ্ছে সি। তাহলে এককটা কি আসে দেখো তো, প্রথমত হচ্ছে কাপ্পা গুণ যাচ্ছে, তো কাপ্পার একক একটু আগে আসলো ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1, অথবা যেহেতু এখানে সেন্টিমিটারে করতেছি তাহলে আমি দিলাম সেন্টিমিটার ইনভার্স 1, সিজিএসই করি সব, এরপরে নিব নেই, এসআইতে নিব না, কোনো সমস্যা নেই। সো কাপ্পার একক হচ্ছে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1, 1000 এর তো কোনো একক নাই, পাশে কত আছে সেন্টিমিটার কিউব, ঠিক আছে। সূত্র দেখো আমি সেন্টিমিটার কিউব না দিয়েও সূত্র পড়তে পারতাম, বাট সেন্টিমিটার কিউব যখন আমি সূত্রের মধ্যে দিলাম, ম্যাথের সময় আমি সেন্টিমিটার কিউব দেই না দিই কোনো সমস্যা নাই, বাট এটা দিয়ে মনে রাখলে আমার সূত্রটা মনে থাকবে যে আমি সিজিএস এই সূত্রটা করছিলাম, আমি সিজিএস এই সূত্রটা মনে রাখছিলাম। তাহলে উপরে একটা সেন্টিমিটার কিউব গুণ যাচ্ছে আর নিচে ভাগ আকার আছে সি, সি হচ্ছে গ্রাম তুল্য ভর, এটাকে আমরা এইভাবে লিখি গ্রাম ইকুইভ্যালেন্ট, GEQV, গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে একক কি আসতেছে দেখো তো, এইটুকু পার্ট তো কেউ কাটাকাটি করার নাই, ওহম ইনভার্স 1, বাট এখানে সেন্টিমিটার ইনভার্স 1 আছে একটা, আর এখানে আছে কিউব, তাহলে কাটাকাটি যাবে, এখানে থাকবে স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার, একটা কাটাকাটি যাবে। আর নিচে থাকতেছে গ্রাম ইকুইভ্যালেন্স, তার মানে গ্রাম ইকুইভ্যালেন্স আছে নিচে, মানে ইনভার্স 1, এই হচ্ছে একক। এখন তুমি দেখো এই ওহম ইনভার্স 1 এর বদলে আবার সেই চারটা জিনিস লিখতে পারবা না, বাংলায় লিখলে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। আবার তুমি এই ওহম ইনভার্স 1 কে মোহ লিখতে পারো, যে মোহ সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1, অথবা এই যে আমরা জানি এটা কি লেখা যায় সিমেন্স, এবং সেন্টিমিটারকে যদি এসআইতে লিখি তাহলে মিটার স্কয়ার এবং গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। অনেক কঠিন বলো? তাহলে দেখো একটা টিচার কত জায়গা থেকে প্রশ্ন করতে পারতেছে, বাট তুমি যদি বেসিকটা বুঝে থাকো, তাহলে তুমি বসায় বসায় প্রত্যেকটা একক বের করতে পারবা, এবং টিচার এই কাজটাই করবে। দেখো এখান থেকে 5টা একক আছে, যে কোনো একটা অপশনে দিয়ে দিবে, তখন তোমার খুঁজে বের করতে হবে। তাহলে তুল্য পরিবাহিতা ক্লিয়ার, একক কি ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্স ইনভার্স 1। এখন ওহম ইনভার্সের বদলে চারটা জিনিস বসাইতে পারি, এখন এসআইতে গিয়ে মিটার বসাইতে পারি, তাই তো, এবং গ্রাম ইকুইভ্যালেন্স সব জায়গায় সেম, গ্রাম ইকুইভ্যালেন্স সব জায়গায় সেম। ক্লিয়ার তুল্য পরিবাহিতা? আচ্ছা, তাহলে এবার বই থেকে একটু পড়ে আসি যে বইতে কি দেওয়া আছে। সো বই বলতেছে এটা দেখো কি, এই যে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার গ্রাম তুল্য ভর ইনভার্স 1, ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্স ইনভার্স 1। এবং দেখো পাশের এমসিকিউ গুলো অবশ্যই সলভ করবা। কি বলতেছে, আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা এর একক সূত্র কোনটি? আমরা জানি কাপ্পা সমান সমান আপেক্ষিক রোধের উল্টা 1/ρ। সো সব এখন পারবা, বুঝতে পারছো? আপেক্ষিক পরিবাহিতার কোন এমসিকিউতে তুমি আর আটকাবা না। আমি জানি এই টপিকটা অনেকে এইচএসসি তে স্কিপ করে আসছো, অথবা এমনও হইতে পারে এমনও অনেকে আসছো তোমরা কমেন্টে জানাই যে ভাই আমি এরকম আছি যে তোমরা এই টপিকটা আজকে প্রথমবারের মতো দেখবা, এই ক্লাসটা করার পর তোমরা আজকে প্রথমবারের মতো দেখবা, তাই এত ডিটেইলসে পড়াইতেছি যেন তোমাদের কোথাও আর কেউ আটকাইতে না পারে, বুঝতে পারছো? তাহলে আমরা এরপর যাই, ঠিক আছে? আসো এরপরে কি আছে ভাইয়া?
নিচের দিকে যাই, জাস্ট মোলার পরিবাহিতা বাকি আছে, তো সূত্রটা খেয়াল করো। বলতেছে মোলার পরিবাহিতা ল্যামডা এম, বা এটাকে আমরা মিউ বলতে পারতাম, সেটা হচ্ছে কাপ্পা গুণ, দেখো আগেরটার মতোই উপরে আবারও 1000 সেন্টিমিটার কিউব, সব ঠিকঠাক আছে, জাস্ট সি এর জায়গায় এম। এখন এ এম আবার কি ভাইয়া? এ এম কি আণবিক ভর নাকি এ অন ঘনমাত্রা? দেখো কি বলছে, দ্রবণের মোলার একক, দ্রবণের মোলার একক, এবং উপরে যেহেতু আয়তন বসাইছি, নিচে মোলার একক লেখা যেই কথা, ওই আয়তনের একক আর নিচের আয়তনের একক কাটাকাটি যাবে। দেখো দ্রবণের মোলার একক কি? মোল পার লিটার না, মোল পার লিটার। সো মোলার একক লেখা যেই কথা, এটাকে মোল লেখা একই কথা। সো বইতে দেখবা মোল লেখা, কারণ এখানে কত নিয়ে কাজ করতেছি? 1000 সেন্টিমিটার কিউব। 1000 সেন্টিমিটার কিউব মানে 1000 ml, 1000 ml মানে 1 লিটার দ্রবণ। সো 1 লিটার দ্রবণ নিয়ে কাজ করতেছি, 1 লিটারে মোল তো একই কথা, মোল পার লিটার। সো লিটার 1 হয়ে গেছে, তার মানে বাকি যা আছে সব মোল। তাহলে এই যে এই m এর এককটা পরীক্ষা থেকে দিবা মোল, m এর এককটা পরীক্ষা থেকে দিবা মোল, বাট বসাইবা কি? ঘনমাত্রা। অনেক কনফিউশন থাকবে এখানে। আবার বলতেছি, এখানে মান দেওয়া থাকবে যে 0.5 মোলার, তো তুমি 0.5 মোলার এখানে বসাবা, বাট এককটা লিখবা মোল, মোল, কারণ 1 লিটার ধরে সূত্রটাকে ডিরাইভ করা হয়েছে। এইখানে অনেক ভাবে পড়ছো, আমি জানি, তুমি ওইভাবে পড়লে ওইভাবে পড়ো, ভাইয়ারটা খেয়াল করার দরকার নাই। যারা পড়ো নাই তারা ভাইয়ের মতো করে শিখো, বই যেমনি আছে এমনি শিখো। তাইলে একক এবার আসো, ভাইয়া ক্লিয়ার করে দিই, তাইলে হচ্ছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার আসো মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা, ঠিক আছে, এটাকে আমরা ল্যামডা এম অথবা মিউ দ্বারা প্রকাশ করতে পারি। সেটা কি? কাপ্পার সাথে সেম, তোমাকে গুণ করতে হবে কি? উপরে 1000 সেন্টিমিটার কিউব আগের মতোই আছে, নিচে এবার আসছে এম। তাহলে কাপ্পার একক ছিল ওহম ইনভার্স 1 এবং সেন্টিমিটার ইনভার্স 1। ফার্স্টে এসআইতে সিজিএস লিখলাম, তারপর এসআইতে নেব, কোনো সমস্যা নেই। ইনটু এখানে 3টা সেন্টিমিটার কিউব উপরে আসতেছে, আর ভাইয়া বলছি এটার একক কি লিখতে? মোল লিখতে, মোল লিখতে, ঠিক আছে। এবং পরীক্ষাতে দেওয়া থাকবে 0.5 মোলার, অ্যানসারে তুমি ওটাই বসাও, কোনো সমস্যা নাই, বাট এখানে লিখবা মোল। লেখো কি আসতেছে? ওহম ইনভার্স 1, এবং এখানে একটা, এখানে 3টা, তাহলে কাটাকাটি গিয়ে সেন্টিমিটার স্কয়ার ইনটু মোল ইনভার্স 1। দেখো আগেরটার সাথে পার্থক্য কি ছিল? ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার, গ্রাম ইকুইভ্যালেন্স ইনভার্স 1 ওই যে সি এর একক, আর এখানে হচ্ছে মোল ইনভার্স 1, জাস্ট এই এতটুকু পার্থক্য। এখানে জি ইকুইভ্যালেন্স ছিল, এখন হচ্ছে মোল ইনভার্স 1। তাহলে এবার বাকি তো সেম, ওহম ইনভার্স 1 এর বদলে কি লিখতে পারি? ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স 1। আবার এটাকে যদি ঘুরায় লিখি, তাহলে MHO মোহ সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স 1। এবার এসআইতে দিলে মোহকে কি লেখা লাগবে? সিমেন্স, সেন্টিমিটারকে মিটার স্কয়ার, আর মোল তো সব জায়গায় মোলই, তাহলে মোল ইনভার্স 1। দেখো তো ক্লিয়ার কিনা? তাহলে 3 ধরনের পরিবাহিতার সূত্র, 3 ধরনের পরিবাহিতার একক ক্লিয়ার। এবং এবার তাহলে বইতে আসো, বইতে এই জিনিসটা দেওয়া আছে, রিভাইজ করবা, পারবা। এবং বাকি এমসিকিউ গুলো দেখো। তুল্য পরিবাহিতার সূত্র কোনটি? যে কাপ্পা ইনটু 1000 সেন্টিমিটার কিউব ডিভাইড বাই সি। তুল্য পরিবাহিতাতে সি আর মোলার পরিবাহিতে এম, তুল্য পরিবাহিতাতে সি, মোলার পরিবাহিতাতে এম, তুল্য পরিবাহিতে সি, মোলার পরিবাহিতাতে এম। নিচে আসো, এবার তুমি সবকিছু পারবা, ঠিক আছে। এখানে এগুলাই দেওয়া আছে যে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স 1, মোল ইনভার্স 1, মোল ইনভার্স 1, এতটুকুই পার্থক্য, ঠিক আছে, এতটুকুই পার্থক্য। এরপরে তুল্য পরিবাহিতা মোলার পরিবাহিতার পার্থক্য দেওয়া আছে, এটা তুমি চাইলে রিডিং করে নিতে পারো, ঠিক আছে। তুল্য পরিবাহিতা মোলার পরিবাহিতার পার্থক্য দেওয়া আছে, রিডিং করে নিতে পারো, ঠিক আছে, ওকে। এরপরে এই পার্টটায় তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা পরিবর্তনে তুল্য পরিবাহিতার পরিবর্তন, ঠিক আছে। আমাদের এই যে এই এক্সপেরিমেন্টাল গ্রাফ বোঝার টাইম এখন নাই। এক্সপেরিমেন্টাল এই গ্রাফ যে এখান থেকে গ্রাফিক্যাল যে ডেটা, পুরোটা এক্সপেরিমেন্ট থেকে আসছে, ঠিক আছে। অর্থাৎ দেখো তোমার এই যে ল্যামডার সাথে তুল্য পরিবাহিতার সাথে ঘনমাত্রার একটা গ্রাফ তার অঙ্কন করছে। সো এইটা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে একরকম ই দেখায়, সবলের ক্ষেত্রে একরকম ই দেখায়। আমরা কি করব? জাস্ট পয়েন্টগুলো মুখস্থ রাখবো, পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবো, যেমনি মনে রাখি তোমার পড়ে পড়ে মনে রাখার চেষ্টা করব। আর এখান থেকে তোমার থিওরিটিক্যাল প্রশ্ন আসবে কোথায়? ডিউ রিটেনে, এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন দিয়ে দিতে পারে। ডিউ রিটেনে এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন দিতে পারে। কোনটা দিবে বলতেছি, তারা কোনটা দিবে বলতেছি, নিচে আসো। এখানে পড়বো কোনটা ভাই, কোন লাইনটা পড়বো? দেখো বলছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য যারা আছে তাদের তুল্য পরিবাহিতা ল্যামডা তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা হ্রাসের সাথে সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়। কি বলছে? বলছে ল্যামডা ঘনমাত্রা হ্রাস করলে বা ঘনমাত্রা কমাইলে তার সাথে বৃদ্ধি পায়।
মানে ল্যামডা বাড়ে, তুমি ঘনমাত্রা সি কে যদি কমাই দাও বা ঘনমাত্রা এস কে যদি কমাই দাও তাহলে তুল্য পরিবাহিতা ল্যামডার মান বাড়ে। মানে আমরা কি বলতে পারি যে তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ঘনমাত্রার সাথে তুল্য পরিবাহিতা সম্পর্ক ব্যস্তানুপাতিক বা উল্টা। সিম্পল, শেষ। এমসিকিউতে আসবে যে তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ঘনমাত্রা কমাইলে কি হয় বা বাড়াইলে কি হয়, ওটার মান বাড়ে না কমে, এটা। তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টাল থেকে এই ডেটাটা আসছে, আমরা ডেটাটা মনে রাখবো, যেখানে কি বলা আছে যে তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে তুল্য পরিবাহিতা তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা হ্রাসের সাথে সরলরৈখিকভাবে বৃদ্ধি পায় বা ব্যস্তানুপাতিক। আমি মনে রাখবো ব্যস্তানুপাতিক। শেষ। ইনাফ। অপরদিকে যারা দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন ইথানোয়িক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড, পটাশিয়াম উপরে, তারা ঘনমাত্রা হ্রাসের সাথে তুল্য পরিবাহিতা কি পায়, তোমার বৃদ্ধি পায়, এবং অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা নির্ণয় করা যায় না। অসীম লঘুতায়, যেখানে তোমার কি হয়, এই যে এই ইথানোয়িক অ্যাসিড কি দুর্বল অ্যাসিড, সো ওর যে লঘুতার মান বা ওর যে তোমার গাঢ়ত্বের মান সেটা যে অনেক কম হয়, সো সেখানে কি করা যায় না, তোমার হচ্ছে এই তুল্য পরিবাহিতা নির্ণয় করা যায় না। তাহলে এখান থেকে এমসিকিউ কিভাবে আসবে, বলবে নিচের কোনটিতে তুল্য পরিবাহিতা নির্ণয় করা যায় না, অসীম লঘুতায়, অমুক এত 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 এরকম। কথা বুঝতে পারছো? আবার বলবে যে তীব্রের ক্ষেত্রে কি হয়, সব দুর্বলের ক্ষেত্রে কি হয়, এরকম। আমি এই তিনটা লাইন জাস্ট এখান থেকে মনে রাখবো। এরপর আসো ডিউর কাছে আসো, যে ভাই ডিউ থেকে কি প্রশ্ন এখান থেকে আসতে পারে। নিচের দিকে চলে আসবা, এগুলা কিছুই পড়া দরকার নাই, ঠিক আছে, কারণ পুরাটাই গ্রাফিক্যাল ডেটা। এই যে তুমি এখান থেকে জাস্ট খালি ব্যাখ্যাটা দেখে রাখবা যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যেমন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের ঘনমাত্রা হ্রাসের সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। আপেক্ষিক পরিবাহিতাকে কাপ্পা, সো কাপ্পা কেন হ্রাস পায় সেটার ব্যাখ্যা দেওয়া আছে। তো এই 3 লাইনের ব্যাখ্যা, এগুলা কই চলে আসবে ভাই, এগুলা ডিউ রিটেনে চলে আসবে, ঠিক আছে, ডিউ রিটেনে চলে আসবে। সো কাপ্পা তুমি যদি ঘনমাত্রা হ্রাস করো তাহলে ক্যাটায়ন আয়ন কম হবে, আলটিমেটলি আপেক্ষিক পরিবাহিতাও কম হবে। সেখানে জিনিসটাই বলে দেওয়া আছে, এগুলা কিন্তু ডিউ রিটেনে আসবে। আর ওই যে মেডিকেল যারা আসো বা ইঞ্জিনিয়ারিং যারা আসো, তারা খালি লাইনটা পড়বা, ঠিক আছে, যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এর ঘনমাত্রা বা তীব্র তড়িৎ বিশ্লেষে কি হয়, ঘনমাত্রা কমাইলে কাপ্পা কমে। শেষ, তোমার এতটুকু পড়াই কাজ। মানে কাপ্পার সাথে ঘনমাত্রা সম্পর্ক সমানুপাতিক, আর ল্যামডার সাথে দেখছিলাম ব্যস্তানুপাতিক, একটুকি, আর কিছু না। এরপর আরো প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এগুলো সব ডিউ রিটেন, কিন্তু এগুলো সব ডিউ রিটেন বলতেছে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এর ঘনমাত্রা বাড়াইলে আপেক্ষিক পরিবাহিতা বাড়ে, কিন্তু তুল্য পরিবাহিতা হ্রাস পায়। কিসের জন্য, ব্যাখ্যা করো। আপেক্ষিক পরিবাহিতা বাড়ে কেন? সো এই যে 3টা লাইন জাস্ট ব্যাখ্যা তুমি হচ্ছে দিবা। কোথায় এগুলা কই আসবে, আবার বলতেছি, এগুলো আসবে হচ্ছে ডিউ রিটেন, এগুলো আসবে কই, ডিউ। এবং এগুলা কিন্তু কোথায় পড়ার কথা, যখন তুমি এই জিনিসগুলা রিটেন ক্লাসে তোমার টিচাররা পড়াইছে, বড় ক্লাসে পড়াইছে, এখানে তো মেইন বই থেকে এক্সপ্লেনেশন তো মেইন বই থেকে পড়ার কথা না, এক্সপ্লেনেশনটা যাই না আসতে হয়, তাই না? বয়েলের সূত্র কাকে বলে, এই এক্সপ্লেনেশন আমাদের ক্লাসে টিচার পড়ায় দেয়, আমি এসে খালি কি দেখি P1 V1 = P2 V2। কথা বুঝতে পারছো? সো এখান থেকে কি করতে হবে, এই জিনিসগুলা বুঝে 2 থেকে 3 লাইন অ্যানসার করতে হবে। এত বড় অ্যানসার করার দরকার নাই, জাস্ট একদম জিস্ট লাইন। যেরকম কি, যেমন ধরো হচ্ছে তারা কি বলতেছে যে যদি তোমার আয়তন, দেখো কি বলছে, আয়তন ঘনমাত্রা বৃদ্ধি পাইলে আয়তন কমে, তো সেখানে তোমার কি হয়, আলটিমেটলি আয়নের সংখ্যা পূর্বাপেক্ষা বেশি হয়, যার মানে আলটিমেটলি কি হয়, আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়, কিন্তু তুল্য পরিবাহিতার নিচে কি আছে, ঘনমাত্রা আলটিমেটলি কমে যায়। এই জিনিসগুলো বলে দেওয়া আছে, জাস্ট এই 2টা লাইনে লিখলে হয়ে যাবে, খুব বড় করে লেখা দরকার নেই। এটা যদি এইচএসসির বই, এইচএসসির মতো করে আসছে, বুঝতে পারছো? এরপরে কোষ ধ্রুবক কাকে বলা হয় ভাই, পরিবাহিতার কোষ ধ্রুবক, খুবই সিম্পল একটা কনসেপ্ট, কোষ ধ্রুবক এটা কাকে বলা হয় ভাইয়া, কোষ ধ্রুবক এটা কাকে বলা হয়? কোষ ধ্রুবক জাস্ট এমসিকিউতে আসবে বা মাঝে মধ্যে রিটেনে ম্যাথ করার ক্ষেত্রে ডাটা আকারে দেওয়া যায়, ঠিক আছে, কোষ ধ্রুবক, ঠিক আছে। সো কোষ ধ্রুবক হচ্ছে L/A, এই যে একটু আগে আমরা LA পড়ছিলাম, এই L/A কে বলা হচ্ছে কোষ ধ্রুবক, L/A কে বলা হয় কোষ ধ্রুবক। তাহলে একক কি আসবে, L হচ্ছে একটা দৈর্ঘ্য, তাহলে একক হচ্ছে মিটার, আর এ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে কত আসবে, মিটার স্কয়ার। তাহলে কাটাকাটিকে কত আসতেছে, 1/মিটার বা মিটার ইনভার্স 1, অথবা সিজিএস এ সেন্টিমিটার ইনভার্স 1। এটা হচ্ছে কোষ ধ্রুবক, ঠিক আছে। কোষ ধ্রুবক কি, L/A, কোষ ধ্রুবক কি, L/A, শেষ। এরপরে আসো ভাইয়া, আচ্ছা তাহলে আমাদের পরিবাহিতার যে সবথেকে ভেজাইলা টপিক সেটা কিন্তু শেষ, ঠিক আছে। কোষ ধ্রুবক কি, L/A। এবং এখানে দেখো, এখন তুমি পারবা যে মোলার পরিবাহিতা সূত্র কোনটি। আমরা জানি মোলার পরিবাহিতার নিচে কি থাকে, M থাকে, বাট এখানে অপশনে সবগুলো অপশন সেম টাইপ হয়েছে, মানে দেখো সব অপশন সেম দেওয়া রাখছে স্যার, তারা সব অপশন সেম দিয়ে রাখছে,
ঠিক আছে, সবগুলোর সি নিচে দেওয়া আছে। বাট কথা হচ্ছে সবগুলোর নিচে সি দিছে ভুলে, বাট এখানে দেখো ল্যামডা এম লিখছে, বুঝতে পারছো? স্যারের বইতে এটা অ্যান্সার দেওয়া, মানে এখানে ভুলে সি টাইপ হয়ে গেছে, এখানে হইব এম, এখানে হবে এম। এই যে দেখো ল্যামডা এম, বাকিগুলোতে দেওয়া ল্যামডা ল্যামডা ল্যামডা, এটা দেওয়া ল্যামডা এম। সো এখানে যে টাইপিং মিস্টেকটা হয়েছে, বুঝতে পারছো? এখানে এম হবে। এই হচ্ছে মোলার পরিবাহিতা। সো এরপরে যে ম্যাথ আছে, এই ম্যাথ কারা করবে? এই ম্যাথ করবে আমি খালি এককগুলা করাই দিচ্ছি যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায়, কারণ অনেকে আছে নতুন করবা এই জন্য। সো সিজিএস এককে তুল্য পরিবাহিতার একক কোনটি? একটু আগে আমরা দেখলাম, সেটা কি? ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার। এই পর্যন্ত তো তুল্য আর মোলারে সেম। তুল্যতে কি আসে? গ্রাম ইকুইভ্যালেন্ট। তুল্যতে কি আসে? গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। আর এটা কি? তুল্য, তাই তো, ল্যামডা। আর ল্যামডা এম এ কি আসে? এতটুকু তো সেম, ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার। এরপর হচ্ছে মোল ইনভার্স 1, এরপর হচ্ছে মোল ইনভার্স 1। সো আমাদের বলছে তুল্য পরিবাহিতা কোনটা হবে? ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্স ইনভার্স 1। এই তো ক নাম্বারই आंसर দেওয়া আছে। এরপর আসো, সো যে বইয়ের পাশের কালো বক্সের এমসিকিউ গুলো সলভ করবা, করলে তোমার একটা টপিক পরেই সেই টপিকের এমসিকিউ দেওয়া থাকে, করলে আলটিমেটলি ক্লিয়ার হয়ে যায়। তো এই যে এখানে এই টাইপের ম্যাথ গুলো দেওয়া আছে, ঠিক আছে? যে যেভাবে শিখছো ওইভাবেই করো, কোনো সমস্যা নেই, যে যেভাবে শিখছো। এবং তড়িৎ বিশেষের পরিবাহিতা মাপন, এগুলো হচ্ছে আমাদের আলটিমেটলি যে ব্যবহারিকের পার্ট, মিটার বিজ দিয়ে জকি নাড়ায় চাড়ায় আমাদের হচ্ছে কি করতে হয়? বিদ্যুৎ পরিমাণ, বিদ্যুৎটা মাপতে হয়। এবং এমসিকিউ গুলো আবার করাই দিই যে সিজিএস পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট কিন্তু না, মোল ইনভার্স 1, ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স 1। এই যে খ নাম্বার आंसर দাও, সিম্পল। সো একক যেন আর প্যাচ না লাগে, একক যেন আর প্যাচ না লাগে, ঠিক আছে? নিচে আসো, তড়িৎ বিশেষের পরিবাহিতার ব্যাখ্যা বলা লাগবে না যে ক্যাটায়ন আয়ন তৈরি হয়, এখানে পড়ার মতো কিচ্ছু নাই, 9 10 থেকে পড়ে আসছো। এবারে ব্যবহারিক পার্ট আমি নিয়ে আসছি, কারণ এখান থেকে আমি উল্টাবো, এখানে পড়ার মতো কিচ্ছু নাই। ডাইরেক্ট চলে আসবা যে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পদ এবং তাদের একক, কারণ এখান থেকে মেইনলি আমাদের ফ্যারাডে সূত্রের সূত্রপাত, ঠিক আছে? এখান থেকে বিভিন্ন টার্ম আমাদের পরিচয়। প্রথমে বিদ্যুৎ নিয়ে আলোচনা করছে যে বিদ্যুৎ, তড়িৎ বা চার্জ এগুলা কি, ঠিক আছে? তো তারা বলতেছে কোন পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ পরিবহন বলে। আমরা খুব ভালো মতো জানি এটাকে তোমার প্রতীক হলো সি, বা এটা একক হচ্ছে কুলম্ব বা চার্জ, ঠিক আছে? চার্জের একক হচ্ছে কুলম্ব। এখানে তড়িৎ বা বিদ্যুৎ বলতে চার্জকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? কনফিউজড হও না, তড়িৎ বা বিদ্যুৎ বলতে চার্জ, কিউ কে বোঝানো হচ্ছে, কুলম্ব এটা দেখলেই বুঝতে পারবা। আর তড়িতের প্রবাহ মানে কারেন্ট, তড়িৎ বা চার্জ মানে হচ্ছে কুলম্ব, আর তড়িতের প্রবাহ মানে এখানে কারেন্ট বা আই। সো এটা একক অ্যাম্পিয়ার, আমরা খুব ভালো মতো জানি, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, তাও জানি আমরা। তো এখানে কিছু নাই। এরপরে তড়িৎ চার্জ নিয়ে কথাবার্তা বলে দেওয়া আছে, চার্জ এক আমরা জানি, এবং এই সূত্র তোমরা ফিজিক্সে বই আসছে যে কি আলটিমেটলি কি কিউ ইজ ইকুয়ালস টু আইটি অথবা আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। একক সময়ে যতটুকু চার্জ পরিবাহিত হয় সেটাই তো কারেন্ট, এগুলো তোমরা জানি। তবে এখানে এই পৃষ্ঠা কিসের জন্য রাখছি এই জন্য যে কুলম্বই হচ্ছে চার্জের পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম একক। কুলম্ব হচ্ছে চার্জ পরিমাপের সব থেকে ক্ষুদ্রতম একক, সব থেকে ক্ষুদ্রতম এককটা হচ্ছে কুলম্ব, ঠিক আছে? এবং এই পেপারে এই চ্যাপ্টারে আমরা দেখবা চার্জকে আরো একটা একক দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে ফ্যারাড। এবং ফ্যারাড কত বড়? ফ্যারাড হচ্ছে এক ফ্যারাড একাই 96,500 কুলম্বের সমান, মানটা প্রায় 96,500 কুলম্বের কাছাকাছি। তার মানে এক ফ্যারাড একা 96,500 কুলম্বের সমান। তাহলে কুলম্ব অনেক ছোট একক, ফ্যারাডে হচ্ছে বড় একটা একক, ঠিক আছে? এবং কুলম্ব চার্জের সব থেকে ছোট একক এবং এসআই একক, ঠিক আছে? ফ্যারাডে কিন্তু এসআই একক না, ঠিক আছে? তো এই যে বলছে 96,500 ধরা হয়, এক ফ্যারাড সমান এইটা, এগুলো বলে দেওয়া আছে। এরপর আসো ফ্যারাডের প্রথম সূত্র। সো ফ্যারাডের প্রথম সূত্র আমরা খুব ভালো মতো জানি, আমি ডাইরেক্ট বই থেকে একটু পরে দেখাই, আমি জাস্ট লিখে দিতেছি। আমরা জানি যে ফ্যারাডে কি বলছে, ফ্যারাডে বলছে যে কতটুকু আপনি যখন তড়িৎ বিশ্লেষণ করবেন, এখানে ধর হচ্ছে পাত্রের মধ্যে তুমি অ্যানোড ক্যাথোড সব দিয়ে সাজাইলা। সো এই যে ক্যাথোড ইসের গায়ে কতটুকু ধাতু জমা হবে, কতটুকু তোমার ক্যাথোডের গায়ে তোমার ধাতু জমা হবে, সেটা ডিপেন্ড করবে তুমি কত বেশি কারেন্ট দিবা, কতক্ষণ ধরে এটা চালাবা তার উপরে না। বলো, তুমি যত বেশি কারেন্ট দিবা, যতক্ষণ সময় ধরে এই তড়িৎ বিশ্লেষণ করবা, তত বেশি ধাতু জমা হবে। তো সে এটাই বলছে যে ডাব্লিউ প্রপোর্শনাল টু কি চার্জ, তুমি যত বেশি বিদ্যুৎ দিবা তত। দেন এখান থেকে আমরা যদি হচ্ছে সূত্র লিখি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? জেড কিউ। আলটিমেটলি সে জেড ইন্ট্রোডিউস করছিল এখান থেকে, এবং সেখান থেকে লেখা যায় যে বা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জেড এবং কিউ বরাবর একটু আগে দেখলাম আইটি। তো এই ফর্মুলায় তোমরা ইউজ করতে, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জেড আইটি, যেখান থেকে ডাব্লিউ ফর্মুলা গ্রাম, জেড এর ফর্মুলা বের করা আসতো। জেড সমান কি দেখো তো, এখান থেকে জেড এর ফর্মুলা খুব সহজেই বের করা যায়, ঠিক আছে? জেড মানে কি? ডাব্লিউ বাই কিউ। সো ডাব্লিউ রাখো কি? গ্রাম, কিউ রাখো কি? কুলম্ব, তাহলে রাখো কি? গ্রাম পার কুলম্ব। তাহলে জেড এর একক, ঠিক আছে? এবং জেড কে কি বলা হয়? জেড কে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এগুলা কিন্তু এইচএসসি তে খুব ভালো মতো পড়ার কথা, আমি জাস্ট খালি একটু পড়তে যাচ্ছি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক।
আর বিগত দিনগুলোর ক্লাসের স্লাইডটা দিই নেই, বাট আজকের ক্লাসে সেটা দিতে হবে, কারণ স্লাইডে অনেক কিছু পড়াইছি, তাই না? সো এই হচ্ছে কথা। আমার মনে হইতেছে যে আজকে তোমাদের পড়ানো উচিত, কারণ অনেকেই সমস্যা ফেস করে, আমি নিজে সমস্যা ফেস করছিলাম, তাই আমি পড়াচ্ছি। সোজা বাংলা কথা, আমি তোমাদের স্লাইডটা এবার দিব, কোনো সমস্যা নাই। বাট মেইন বইয়ের স্লাইড কেউ চায় না ভাই, কমেন্টে বলে যে আপনি মেইন বইয়ের স্লাইড দেন। মেইন বই তুমি এই ক্লাসের সময় কি বলছি, বই নিয়ে বসবা, হাইলাইটার নিয়ে বসবা, বই ভাইয়ের সাথে দাগাবার পড়বা। তাহলে তোমার বই তো তুমি দেখাচ্ছ, আমার বই দেখে তোমার কেন দাগাইতে হবে? কথা বুঝতে পারতেছো না? তোমার পড়ায় হয়ে যাচ্ছে, তোমার বইও দেখানো হয়ে যাচ্ছে, তোমার এমসিকিউ সলভ হচ্ছে, তোমার তো এবার লেকচার সিট দিচ্ছি। অর্গানিকের লেকচার সিট দরকার নাই, মৌলের পর্যাবৃত্তি দরকার নাই, পরিবেশ দরকার নাই, তাই দেই নেই। বাট আজকে অনেক কিছু পড়াইছি, আজকে দিব, বুঝতে পারছো? সো ফ্যারাডের ফার্স্ট সূত্র আমরা সবাই জানি, ফ্যারাডের ফার্স্ট সূত্র। সো এখান থেকে আমাদের আরেকটা কনসেপ্ট আছে, জাস্ট এখান থেকে দেখো, বই থেকে পড়ার কিছু নাই, যে এরকম আসবে যে 27 গ্রাম অ্যালুমিনিয়াম যদি ক্যাথোডে জমা করতে চাই, 27 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কতটুকু বিদ্যুৎ লাগবে, ঠিক আছে? সো আমি বলছি কিন্তু বিদ্যুৎ মানে কিউ চার্জ বুঝাইতেছে, ঠিক আছে? আর বিদ্যুৎ প্রবাহ মানে কারেন্ট। সো মনে রাখবা তুমি যদি কোথাও থেকে 1 মোল ইলেকট্রনকে মুভ করাইতে চাও, তাহলে তোমাকে চার্জ দেওয়া লাগবে 1 ফ্যারাড। 1 মোল ইলেকট্রনকে মুভ করতে চাইলে 1 ফ্যারাড। তাহলে অ্যালুমিনিয়াম কিভাবে পাওয়া যায় বলো তো? অ্যালুমিনিয়াম 3+ থেকে পাওয়া যায় না? অ্যালুমিনিয়ামকে কিভাবে পাওয়া যায়? অ্যালুমিনিয়াম 3+ থেকে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম বানাইতে হইলে 3+ কে পোষাইতে আরো 3টা ইলেকট্রন নেওয়া লাগবে। সো 3টা ইলেকট্রন ছাড়ক বা নেক, সো 3টা ইলেকট্রন মানে কয় ফ্যারাড? 3 ফ্যারাড। তো 1 ইলেকট্রন মানে 1 ফ্যারাড, তাহলে যত ইলেকট্রন লাগবে তত। সো ক্যালসিয়াম 2+ আছে, ক্যালসিয়ামের ভর কত? 40। সো তুমি যদি 40 গ্রাম ক্যালসিয়াম চাও, তাহলে অবশ্যই ক্যালসিয়াম 2+ থেকে ক্যালসিয়ামে কনভার্ট করতে হবে। তাহলে 2+ মানে 2 ইলেকট্রন, তার মানে 2 ফ্যারাড। এখন তুমি যদি বলো না ভাই আমি 40 গ্রাম করবো না, আমার লাগবে 20 গ্রাম, তার মানে কি তুমি ক্যালসিয়াম 2+ কে ক্যালসিয়াম প্লাসে কনভার্ট করলেই হবে, জাস্ট 1 ফ্যারাড দিলেই হবে। তাহলে 20 গ্রাম জমা হবে, অর্ধেক জমা হবে। 2 ফ্যারাড দিলে হয় 40 গ্রাম, তাহলে 1 ফ্যারাড দিলে হবে কত? 20 গ্রাম। এভাবে বের করবো। তাহলে অ্যালুমিনিয়াম 3 ফ্যারাড দিলে হয় 27, তাহলে প্রতি 9 গ্রামে দেখো তো 1 ফ্যারাড আসতেছে না? তাহলে 9 গ্রামে 1 ফ্যারাড, 18তে হচ্ছে 2 ফ্যারাড, আর 27 হচ্ছে 3 ফ্যারাড। সো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসে যে 63.5 গ্রাম কপার জমা করতে কত ফ্যারাড দেওয়া লাগবে। সো যদি কপার 2+ হয় তাহলে 2 ফ্যারাড, আর যদি কপার প্লাস হয় তাহলে 1 ফ্যারাড। কথা বুঝতে পারছো? এই হচ্ছে কনসেপ্ট। আর আরেকটু বুঝাই, যেমন ধরো হচ্ছে আর কি আছে এখান থেকে, ধরো অক্সিজেন দিয়েও যদিও ব্যাখ্যাটা দেওয়া উচিত না, ধরো ধরে নাও যে O2 2- আছে, সেটাকে অক্সিজেনে কনভার্ট করতে চাই, তাহলে কত ফ্যারাড দেওয়া লাগবে? কত ফ্যারাড দেওয়া লাগবে? 2 ফ্যারাড দেওয়া লাগবে। মানে এই টাইপের হচ্ছে কথাবার্তা, বুঝতে পারছো? যতগুলো ইলেকট্রন আদান প্রদান হবে তত ফ্যারাড, যতগুলো ইলেকট্রন আদান প্রদান হবে তত ফ্যারাড। এবং এগুলা কিন্তু রিটেন ক্লাসে খুব ভালো মতো পড়া উচিত। সো বই আমাদের এখান থেকে আলটিমেটলি আর কিছু পড়ার নাই, আমরা নিচে চলে যাবো। আমাদের ডিরেক্ট পড়ালেখা আছে হচ্ছে তড়িৎ রাসায়নিক সারিতে, তাই না? সো এখানে একটু ফ্যারাডের সূত্রের সীমাবদ্ধতা আমাদেরকে পড়তে হবে, যে ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা কই অ্যাপ্লাই করতে পারবো, আর সীমাবদ্ধতা মেইনলি কি। সো প্রযোজ্যতা, তুমি কি ফিজিক্সে ফ্যারাডের সূত্র অ্যাপ্লাই করতে পারবা? ওই যে ধাতব পরিবহনে বা বর্তনী, তুমি কি ফিজিক্সের এই ফ্যারাডের সূত্র অ্যাপ্লাই করতে পারবা না? এখানে তোমাকে কুলম্বের সূত্র V = IR অ্যাপ্লাই করতে হবে, তাই তো? কিন্তু ফ্যারাডের সূত্র কই অ্যাপ্লাই করতে হয়? তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, গলিত তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এইটা হচ্ছে প্রযোজ্য, সেখানে কিন্তু কুলম্ব ল আবার খাটবে না। আচ্ছা, কিন্তু সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হচ্ছে এটা শুধুমাত্র তোমার কিসের ক্ষেত্রে প্রযোজ্য? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে তুমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা না। তো ফিজিক্সের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? কারণ এক্ষেত্রে কি হয় না, কোনো জারণ বিজারণ, কোনো ইলেকট্রন আদান প্রদান হয় না, কোনো বিক্রিয়া হয় না, তাই ফ্যারাডের সূত্রে কোনো লাভ নাই। আবার বলতেছে যেসব ক্ষেত্রে শতভাগ তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ 100% ভেঙে যায়, যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা থেকে ভেঙে কি হয়? সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। এই পাশে যদি 100টা সোডিয়াম ক্লোরাইড থাকে, এই পাশে 100টাই সোডিয়াম প্লাস হয়, 100টাই ক্লোরিন মাইনাস হয়। কিন্তু যেখানে একটু কম বেশি হয়, যেমন দুর্বল এসিড তো আর সবগুলা ভাঙে না, তো সেখানে আবার ফ্যারাডের সূত্রটা কি হয় না, 100% কারেক্ট অ্যান্সার বের করতে পারে না। আবার যদি তড়িৎ বিশ্লেষ্য একসাথে একাধিক জারণ বিজারণ হয়ে যায়, তখন আবার ফ্যারাডের সূত্র কাজ হবে না, ঠিক আছে? মানে ত্রুটি বা ভুল চলে আসবে। সো এই হচ্ছে সীমাবদ্ধতা আর হচ্ছে প্রযোজ্যতা ফ্যারাডের সূত্রের, ঠিক আছে? দেন ফ্যারাডের সূত্র প্রয়োগ করে আমাদের এগুলা বের করার কোনো লাভ নাই। আচ্ছা, একটু আমার ইসেদের ভুলে গেলাম, তাই না? দাঁড়াও, এখান থেকে একটা পড়ালেখা আছে নিচে বোধ হয়। ফ্যারাডের সূত্র প্রয়োগ করে তুমি কিন্তু ইলেকট্রনের চার্জ গণনা করতে পারবা, এবং এটা ডিউরা দেখবা। কারা দেখবা? ফ্যারাডের সূত্র প্রয়োগ করে, কি করবা? ইলেকট্রনের চার্জ গণনা করবা।
এটাকে হচ্ছে তোমার ডিউতে দিয়ে দিবে। সেটা কিভাবে করবো ভাইয়া? দেখো তুমি কি পড়ছো, তোমার একটু আগে বললাম যে 1 মোল ইলেকট্রন আদান প্রদান হইলেই সেটা 1 ফ্যারাড, এবং 1 ফ্যারাড মানে 96,500 কুলম্ব। এতটুকু তো পড়ছি। তাহলে 1 মোল ইলেকট্রন আদান প্রদান হইলে 1 ফ্যারাড, যেটা আলটিমেটলি 96,500 কুলম্ব চার্জ, তাই তো? এখন 1 মোল ইলেকট্রন থাকে কয়টা? 6.023 10 টু দি পাওয়ার 23। তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত কুলম্ব? এতগুলো ইলেকট্রনের চার্জ 96,500 কুলম্ব। তাহলে একটা সিঙ্গেল ইলেকট্রনের চার্জ কত? এত 96,500 ডিভাইডেড বাই 6.023 10 টু দি পাওয়ার 23 ভাগ করে দেখবা আসবে 1.6 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এই যে ইলেকট্রনের চার্জ গণনা করলাম কই থেকে? ফ্যারাডের সূত্র থেকে। কনসেপ্ট বুঝতে পারছো? তাহলে এইভাবে কিন্তু ছোটখাটো প্রশ্ন ডিউতে দিয়ে দিতে পারে, ডিউতে দিতে পারে, এবং এগুলো কিন্তু রিটেন ক্লাসে পড়ার কথা। ভাই আজকে অনেক কিছু পড়াই দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এরপর আর পড়ার কিছু নাই, তাই পড়াই দিছি। তোমাদের প্যাচ লাগবে তাই পড়াই দিছি, তোমাদের প্যাচ লাগবে তাই পড়াইছি। যেমন ধরো সিলভার প্লাস আছে, সিলভারে কনভার্ট করতে চাও, তাহলে প্লাস মানে কি একটা, সো একটা ইলেকট্রন আদান প্রদান করছো, তাহলে কয় ফ্যারাড লাগবে? 1 ফ্যারাড। কয় ফ্যারাড লাগবে? 1 ফ্যারাড। সো 1 মোলের জন্য 1 ফ্যারাড, ঠিক আছে? যাদের দ্বি ধনাত্মক মানে 2 প্লাস তাদের জন্য 2 ফ্যারাড, যাদের ত্রি ধনাত্মক 3 তাদের হচ্ছে 3 প্লাস, এরকম। এরপর নিচে আসো, নিচে আসো, কই চলে যাবা ডিরেক্ট? এখানে তো ম্যাথ। আচ্ছা, ইলেকট্রোড বিক্রিয়া, এখানেও পড়ার মতো কিছু নাই। বিক্রিয়া নিয়ে আমরা কোন জায়গায় পড়তে হবে সেটা পড়বো, ডিরেক্ট চলে আসবে এখানে, ঠিক আছে? দেখো যে তড়িৎ বিশ্লেষণ আমরা যখন করি তখন দুইটা জিনিস থাকে, একটা অ্যানোড থাকে, একটা ক্যাথোড থাকে। একটা অ্যানোড থাকে, একটা ক্যাথোড থাকে, এবং এখানে অবশ্যই পানি থাকে তরল হিসেবে, তাই তো? সো পানি আছে মানে সেখানে কি আছে? H+ আছে, OH- আছে। আর তুমি ধরো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নিলা, তাহলে সোডিয়াম প্লাস আছে, ক্লোরিন মাইনাস আছে। সো আমরা জানি অ্যানোডে হবে জারণ, কি হবে? আমাদের যে মাইনাসরা আছে এরা এই মাইনাস ইলেকট্রনটাকে ছাইরা দিয়ে অ্যানোডে চলে যাবে, আর যারা প্লাসরা আছে তারা ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে ক্যাথোডে যাবে, ক্যাথোডে হবে বিজারণ। এই জিনিসগুলো জানি, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। কিন্তু কথা হচ্ছে ভাই এখানে প্লাস আছে দুইজন, H+, Na+, আর মাইনাস আছে দুইজন, OH-, ক্লোরিন মাইনাস। তো কোন মাইনাসটা অ্যানোডে যাবে আর কোন প্লাসটা ক্যাথোডে যাবে কেমনে বুঝবো? তিনটা জিনিস দেখে বুঝবা। কে অ্যানোডে যাবে, কে ক্যাথোডে যাবে, এই জিনিসটা ডিপেন্ড করে তিনটা জিনিসের উপরে। সেটা কি? প্রথমে আসো তড়িৎ রাসায়নিক সারিতে আয়নের অবস্থানের উপরে, তড়িৎ রাসায়নিক সারিতে আয়নের অবস্থানের উপরে, তড়িৎ রাসায়নিক সারিতে আয়নের অবস্থানের উপরে। এখন তড়িৎ রাসায়নিক সারিতে যে উপরের দিকে থাকে সেই কি হবে? তোমার আগে চলে যাবে, বা এই টাইপের কথাবার্তা, বা তড়িৎ রাসায়নিক সারি দেখে আমরা হচ্ছে বুঝবো। সেকেন্ড, যদি তড়িৎ রাসায়নিক সারি দিয়ে কাজ না হয় তখন আমরা দেখবো হচ্ছে তোমার ঘনমাত্রার প্রভাব, ঠিক আছে? আলটিমেটলি তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি, আমি তিনটা ক্লিয়ার করে দিচ্ছি, একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব, এবং আরেকটা হচ্ছে তড়িৎ দ্বার, এই যে অ্যানোড এবং ক্যাথোড কি দ্বারা তৈরি তার উপর, অ্যানোড এবং ক্যাথোড কি দ্বারা তৈরি তার উপর, ঠিক আছে? সো প্রথমে আসো তড়িৎ রাসায়নিক সারি। এই সারি তো আমরা সবাই পড়ছি, তাই না? লিকে, কানা, ম্যাকগ্যাভারের জন্য, আর যে যেভাবে মনে রাখছো মনে রাখো, কোনো সমস্যা নাই। সো ক্যাটায়ন এবং অ্যানায়ন, অনেকে কিন্তু শুধুমাত্র ক্যাটায়ন পড়ো, শুধুমাত্র ক্যাটায়ন গুলো মুখস্থ করো, অ্যানায়ন গুলো মুখস্থ করো না। অ্যানায়ন গুলো মুখস্থ করতে হবে, অ্যানায়ন গুলো মুখস্থ করতে হবে। এইবার আসো, এই যে সারিটা তোমরা দেখতে পারতেছো, এই সারিটার আমরা জানি উপরের দিকে কি আছে, যেহেতু প্লাস মানে এইটার তোমার কি বিজারক, বিজারক কি করে? ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ও যে প্লাস মানে ওর প্লাস হওয়ার ক্ষমতা বেশি, ওর বিজারক হওয়ার ক্ষমতা বেশি, বিজারক হওয়ার ক্ষমতা বেশি। আর নিচের দিকে যেটা আছে এটা কি করে? তোমার আস্তে আস্তে নিচের দিকে আসছে, মানে কি? ও ইলেকট্রন ছাড়তে চায় না, মানে ওর কি? ও হচ্ছে জারক। প্রথমটা ক্লিয়ার? এবার কথা হচ্ছে কে অ্যানোডে যাবে? উপরের দিকের গুলা, নিচের দিকের গুলা? নিচের দিকের গুলা হচ্ছে আগে চলে যাবে, নিচের দিকের গুলা আগে চলে যাবে। কারণ কি? দেখো কি বলছে, ক্যাথোডে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে ক্রমান্বয়ে বাড়ছে। অনেকে পড়ো না এটা। সক্রিয়তা সিরিজে ধরো 4টা নিলাম, উপরে কি আছে? পটাশিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, এবং এখান থেকে ধরে নিলাম Fe2+, এবং এখান থেকে ধরে নিলাম কপার 2+। সো ধরো তোমার এই পাত্রের মধ্যে এই 4 জন আছে। সো কে অ্যানোডে যাবে, কে অ্যানোডে যাবে, বা কে ক্যাথোডে যাবে? যে নিচে আছে, যে নিচে আছে, যে নিচে আছে সে যাবে, যে নিচে আছে সে যাবে। এখানেও সেম, এই অ্যানায়ন গুলোর মধ্যে যে নিচে আছে সে যাবে, অর্থাৎ আগে OH- যাবে, তারপরে আয়োডিন, তারপরে ব্রোমিন যাবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। বাট মাইনাস হওয়ার প্রবণতা উপরে বেশি, প্লাস হওয়ার প্রবণতা উপরে বেশি, এটা হচ্ছে কনসেপ্ট। সো এখানে একটু প্যাচ লাগে, তাই না? সক্রিয়তা সারিতে যে উপরে যে প্লাস, তার প্লাস হওয়ার প্রবণতা বেশি, যে মাইনাস তার মাইনাস হওয়ার প্রবণতা বেশি। কিন্তু অ্যানোডে কে আগে যাবে, ক্যাথোডে কে আগে যাবে, সেইটা নিচের দিকে বেশি, সেইটা নিচের দিকে বেশি। ক্লিয়ার? যেটা কিন্তু উল্টা কথা, বুঝতে পারছো? এই হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি। এখন অনেক সময় তুমি তড়িৎ রাসায়নিক সারি দিয়ে বের করলা,
এই তড়িৎ রাসায়নিক সারির ব্যতিক্রম হইতে পারে যদি সেখানে ঘনমাত্রার প্রভাব চলে আসে। ঘনমাত্রার প্রভাব আসলে অনেক সময় তড়িৎ রাসায়নিক সারির ব্যতিক্রম ঘটে। যেমন তুমি চিন্তা করে দেখো, আমরা একটু আগে বললাম যেখানে কে আছে H+ এবং সোডিয়াম প্লাস। সো H+ যাবে না সোডিয়াম প্লাস যাবে? তুমি যদি সারি দেখো তাহলে H+ নিচে, তাহলে লজিক্যালি কার যাওয়া উচিত? H+ এর যাওয়া উচিত। কিন্তু ধরো দ্রবণের মধ্যে সোডিয়ামের ঘনমাত্রা অনেক বেশি, H+ এর ঘনমাত্রা অনেক কম, ঘনমাত্রা বেশি, তখন ওই তড়িৎ রাসায়নিক সারির ওই লজিক আর খাটবে না। ঘনমাত্রা যদি অনেক বেশি হয় তাহলে যার ঘনমাত্রা বেশি সে যাবে, যার ঘনমাত্রা বেশি সে অ্যানোডে অথবা ক্যাথোডে যাবে, যার ঘনমাত্রা বেশি সে যাবে। তাহলে বুঝো, তড়িৎ রাসায়নিক সারি দিয়ে আমরা প্রথমত চিন্তা করবো যদি ঘনমাত্রার ফ্যাক্টরটা না থাকে, আর যদি ঘনমাত্রার ফ্যাক্টরটা থাকে, কারো ঘনমাত্রা অনেক বেশি হয়, তাহলে সে যাবে, ওই তড়িৎ রাসায়নিক সারি তখন আর খাটবে না। বুঝতে পারছো? এরপরে আসো, এরপরেরটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। অ্যানোড এবং ক্যাথোড কি দ্বারা তৈরি তার উপর ডিপেন্ড করে। অ্যানোড এবং ক্যাথোড, তড়িৎদ্বারের প্রকৃতি অ্যানোড এবং ক্যাথোড কি দ্বারা তৈরি। সো দেখো এখানে জিনিস দেওয়া আছে, যদি তড়িৎদ্বারটা প্লাটিনামের হয়, যদি প্লাটিনামের তড়িৎদ্বার হয়, তাহলে তুমি উপরে যা মন চায় তা হোক, ঘনমাত্রা যার বেশি হোক, তড়িৎ রাসায়নিক সারিতে কে কোথায় অবস্থান করতেছে কিচ্ছু ম্যাটার করবে না। যদি প্লাটিনামের তড়িৎদ্বার দাও তাহলে হাইড্রোজেন যাবে, যদি প্লাটিনামের তড়িৎদ্বার দাও তাহলে হাইড্রোজেন যাবে, হাইড্রোজেন যাবে, কারণ এর মধ্যে কি আছে, একটা তোমার ভালো সম্পর্ক আছে, যে প্লাটিনাম থাকলে ও কি করে, সোডিয়ামকে চুজ না করে হাইড্রোজেনকে চুজ করে। সেম ভাবে যদি ক্যাথোড রূপে তুমি মার্কারি বা পারদ ইউজ করো, প্লাটিনাম ব্যবহার না করে পারদ ইউজ করো, তাহলে সে আবার হাইড্রোজেনকে কেয়ার না করে সোডিয়ামকে নিয়ে যায় এবং সোডিয়াম অ্যামালগাম NaHG ইউজ করে। এটা কিন্তু জৈব যৌগ তোমরা দেখছো তাই না? জিঙ্ক অ্যামালগাম ইউজ করছো না? জিঙ্ক অ্যামালগাম কোন বিক্রিয়াতে ইউজ করছিলা? ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়ায়। সো এই যে এগুলো অ্যামালগাম তৈরি করে। তাহলে প্লাটিনাম যদি থাকে তাহলে হাইড্রোজেনকে টানবে, আর যদি তোমার পারদ থাকে বা মার্কারি থাকে সে হচ্ছে সোডিয়ামকে টানবে। তাইলে দেখো, তড়িৎ রাসায়নিক সারি প্রথমে তুমি অ্যাপ্লাই করলা, বাট তুমি দেখলা ঘনমাত্রার প্রভাব আছে, তাহলে তোমার ঘনমাত্রা যার বেশি তারে দিতে হবে। আবার তুমি দেখলা এখানে প্লাটিনাম আছে, তাহলে সব বাদ, তাহলে আগে হাইড্রোজেন যাবে। আবার মার্কারি আছে, তাহলে সব বাদ, উপরে দুইটা বাদ, সোডিয়াম যাবে। এখন ধরো প্লাটিনাম বা মার্কারি একটাও নাই, তাহলে তুমি এবার ঘনমাত্রা দেখো, যদি ঘনমাত্রা সেম থাকে তাহলে তুমি সারি দেখো। তাহলে সব থেকে বেশি গুরুত্ব কার? তড়িৎদ্বারের প্রকৃতি, তারপরে ঘনমাত্রা, সবার লাস্টে হচ্ছে আমাদের ওই তড়িৎ রাসায়নিক সারি। কিন্তু আমরা তড়িৎ রাসায়নিক সারিটা আগে পড়ি, তাই আমাদের প্যাচ লাগে, ওটার গুরুত্ব সব থেকে কম। বুঝতে পারছো? এটার গুরুত্ব সব থেকে বেশি। তাহলে এই টপিকটা ক্লিয়ার? ওকে, নিচে আসো। তাহলে আমাদের এই টপিকে যে পড়ালেখা ছিল, এই চ্যাপ্টারে যতটুকু পড়ালেখা ছিল সেটা শেষ। এখন জাস্ট আমাদের যা আছে মুখস্থ, এখন খালি দেখাই দিব। সো এই যে এত কিছু করতেছি, এই যে তড়িৎ বিশ্লেষণ শিখতেছি, কেন শিখতেছি, কিসের জন্য? দেখো, এই পদ্ধতিতে, ডাউন পদ্ধতিতে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। এরপরে প্রত্যেকটা একটা এমসিকিউ। মার্কারি ক্যাথোড সেলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন, ক্লোরিন উৎপাদন করা হয়। সোডিয়াম ক্লোরাইডের জলীয় বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষণকালে সোডিয়াম ক্লোরাইড উৎপাদন করা হয়। গলিত ক্যালসিয়াম ক্লোরাইড এবং গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে যথাক্রমে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। বিশুদ্ধ বক্সাইট 9 10-এ ছিল, তোমরা হয়তো পড়ো নাই। বক্সাইট বা অ্যালুমিনা, এই যে সংকেত দিয়ে দিবে যে বক্সাইটের সংকেত কি, Al2O3, এর তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় এবং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং করা হয়। একটা অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর যে প্রলেপ, সেটাকে আমরা বলি ইলেকট্রোপ্লেটিং। সেই 9 10 থেকে পড়ে আসতেছি, বা তড়িৎ প্রলেপন, সেটা কি করা হয়? এই তোমার তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে দেওয়া হয়, এই ফ্যারাডে সূত্র অ্যাপ্লাই করে বা কেমিস্ট্রি কারেন্টটাকে অ্যাপ্লাই করে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে পড়ালেখা। এরপর নিচে আসো। ধাতু সক্রিয়তা সিরিজে আমরা খুব ভালো মতো পড়ছি এবং নিচে হয়তো সক্রিয়তা সিরিজ আবার দেওয়া আছে, এবং এখান থেকে কি পড়বা দেখো, অনেক স্কিপ করে যাও। এই যে সক্রিয়তা সিরিজটা এখানে দেওয়া আছে, দেখো এই যে ধাতু সক্রিয়তা সিরিজটা এখানে দেওয়া আছে, এখানে আমি এটা একটু ছোট করি, পুরো সিরিজটা এখানে একটু নিয়ে আসি। ঠিক আছে, পুরো সিরিজটা এখানে একটু নিয়ে আসি, দেখো বুঝাই দিচ্ছি। এখানে দেখবা প্রথমে এই সিরিজটা তো এখানে দেওয়া আছে তাই না? মনে রাখবা লিথিয়াম থেকে দেখো ক্যালসিয়াম পর্যন্ত, সাতটি চিহ্ন দিয়ে দিছে যে লিথিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত এরা কি করে, পানি যখন লিকুইড অবস্থায় থাকে, পানি যখন তরল অবস্থায় থাকে, সেখান থেকে হাইড্রোজেনকে বের করে দিয়ে ওরা বসতে পারে। যেমন কি ধরো H2O প্লাস সোডিয়াম, তাহলে কি হয়ে যাবে? Na2O প্লাস হাইড্রোজেন। দেখো হাইড্রোজেনকে বের করে দিয়ে হাইড্রোজেনের জায়গায় ওরা বসে পড়ছে। কেমন পানি থেকে? লিকুইড পানি থেকে, বা পানি যখন তরল থাকে। কারা কারা? লিথিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। এই পাঁচজন কি করতে পারে? পানি যখন তরল অবস্থায় থাকে, সেই তরল অবস্থার পানি থেকে হাইড্রোজেনকে বের করে দিয়ে ওরা নিজের এখানে বসতে পারে। আচ্ছা, এরপরে লিথিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম পর্যন্ত এরা যেটা করতে পারে,
লিকুইড পানি থেকে হাইড্রোজেনকে বের করতে পারে না, কিন্তু পানি যখন বাষ্প বা স্টিম অবস্থায় থাকে তখন হাইড্রোজেনকে ওখান থেকে সরায় ওরা বসতে পারে। তাহলে স্টিম অবস্থায় H2O থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে কারা? এই লিথিয়াম থেকে ক্যাডমিয়াম। আর লিথিয়াম থেকে শুরু করে একদম হাইড্রোজেনের আগে লেড পর্যন্ত এরা সবাই, অর্থাৎ হাইড্রোজেনের উপরে যারা আছে সবাই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। কিরকম? যেমন জিঙ্ক প্লাস HCl বিক্রিয়া দিলা কি হবে? এই জিঙ্ক এই হাইড্রোজেনকে সরাই দিয়ে জিঙ্ক ক্লোরাইড বানায় ফেলবে আর হাইড্রোজেনকে একা বের করে দিবে। দেখো হাইড্রোজেনকে বের করছে। বাট হাইড্রোজেনের নিচে যারা আছে যেমন কপার, তুমি যদি কপারের সাথে HCl এর বিক্রিয়া দাও, কপার কিন্তু এই হাইড্রোজেনকে বের করতে পারবে না। তার মানে এই বিক্রিয়াটা হবে না, যদি না তুমি জোর করে বিক্রিয়া করাও। নরমালি এই বিক্রিয়াটা হবে না, কারণ কপার হাইড্রোজেনের নিচে আছে, সো ও হাইড্রোজেনকে এখান থেকে রিপ্লেস করতে পারবে না। তার মানে এখান থেকে কি বুঝতেছো কিছু? কোন বিক্রিয়াতে ক্রোমিয়াম আছে, তো আয়রন দিয়ে এটাকে সরাইতে পারবে না, কারণ আয়রন নিচে আছে, কারণ এই ক্রোমিয়ামের সক্রিয়তা বা পাওয়ার বেশি। কোন দিকে ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম দিয়ে ম্যাগনেসিয়ামকে সরাইতে পারবে না। ঠিক আছে? সো আমরা হাইড্রোজেন দিয়ে এই জিনিসটা মনে রাখলাম, তিনটা জিনিস, অনেকে ইগনোর করো, আমি সক্রিয়তা সিরিজ থেকে পড়াই দিলাম। এবার হচ্ছে আমরা ডিরেক্ট আমাদের আবার পড়ায় চলে যাই। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো এরপরে ভাই কি পড়তে হবে, নিচে যাও। ধাতু সক্রিয়তা সিরিজের গুরুত্ব, আমাদের এখান থেকে ধাতু সক্রিয়তা সিরিজের গুরুত্ব পড়ার মতো কিছু নাই। নিচে আসো, নিচে আসো। আচ্ছা, এরপর আমরা জানি ডিরেক্ট আমাদের জারণ বিজারণ বিক্রিয়া আসবে, এরপরে ইনট সেল ইটু সেল আসবে। জারণ বিজারণ বিক্রিয়া আমরা খুব ভালো মতো জানি, জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে না বলে এগুলো আমাদের শিখাইতে হবে না। ঠিক আছে, এগুলো আমাদের শিখানোর কোনো কিছু নাই, কারণ জারণ বিজারণ আমরা পড়ে আসছি। সো নিচে আসো। আচ্ছা, লবণ সেতু। লবণ সেতু নিয়ে তোমরা জানো এমসিকিউ আসে যে কোন লবণ সেতু কোন লবণটা ইউজ করা হয়েছে, সেখানে যেগুলো দেওয়া আছে সবগুলো পড়তে হবে, যেগুলো দেওয়া আছে সবগুলো পড়তে হবে। এবং তোমরা হাজারি স্যার অনুশীলন সলভ করতে গেলে দেখবা সেখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে লবণ সেতু নিয়ে, সেখানে দেখবা তোমার সোডিয়াম সালফেট এগুলো ইউজ করছে। সো ওই এমসিকিউটা কিন্তু পড়ে রেখো, এখানেও তিনটা অপশন আছে, তিনটা লবণ তোমার পড়া হয়ে যাবে। ঠিক আছে, কোথায় তিনটা লবণ কই আছে? হাজারি স্যারের অনুশীলনীতে। হাজারি স্যারের অনুশীলনীতে দেখবা তিনটা লবণ দেওয়া আছে, হাজারি স্যারের অনুশীলনী। সো একটু চেক করে দেখো। আর এখানে যেগুলো আছে ঘনমাত্রা কত হইতে হয় লবণ সেতুর, লবণগুলার 0.1 লবণ সেতুর। এবং এটা কি উল্টানো ইউ আকৃতির কাচ নল, এবং কি করে আলটিমেটলি দুই মুখে তুলা থাকে এবং দুই বাহু দুইটার মধ্যে দেওয়া থাকে। এখন কাজ কি, কিসের জন্য দিছি? কাজ একটা বললে ইনাফ, যে তড়িৎ তোমার কি করে, তড়িৎ বিশ্লেষের আয়ন দুটি অ্যানোড এবং ক্যাথোডে বিজারিত হবে না। আচ্ছা, এটা তো কাজ না, নিচে ভূমিকা দেওয়া আছে, সরি। কি বলছে যে আলটিমেটলি এটা পরোক্ষ সংযোগকারী হিসেবে কাজ করে, এই টপিকটা আসবে না। কিন্তু এইটা দেখো, লবণ সেতু কোষের বর্তনী পূরণ করে, কোষের বর্তনী বা সার্কিটটা লবণ সেতু পূরণ করে যদি সেখানে ক্যাটায়ন বা অ্যানায়ন কমতি হয়, ও নিজে সেখানে ক্যাটায়ন অ্যানায়ন সাপ্লাই দিয়ে ওই বর্তনীটাকে পূরণ করে। এবং উভয় অর্ধকোষের বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা বজায় রাখে, খুব ইম্পর্টেন্ট। লবণ সেতু থেকে এই দুটা ইম্পর্টেন্ট, লবণ সেতু থেকে এই দুটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ডিউ রিটেনে ডিরেক্ট বলে দিবে যে লবণ সেতুর ভূমিকাগুলো লেখো, লবণ সেতুর ভূমিকা লেখো 1 নাম্বার অথবা 2 নাম্বারের জন্য। তখন কি লিখবা? যে লবণ সেতু কোষের বর্তনী পূর্ণ করে, লবণ সেতুর বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। আর মেডিকেল ইঞ্জিনিয়ারিং কি করবা? জাস্ট লাইনটা পড়লা, তাহলে তোমার একটা এমসিকিউ হয়ে গেল না, যে লবণ সেতু কি করে? চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। লবণ সেতু কি করে? বর্তনী পূরণ করে। ঠিক আছে, এবং এইচএসসি যারা এখানে এই ভিডিওগুলো দেখো, এইচএসসি যারা আছো 25 ব্যাচ 26 ব্যাচ বা ফিউচারে যারা দেখবা, চিন্তা করে দেখো এই প্রশ্নগুলো যখন তোমার আসে তুমি কি করে যাও? খালি ফ্যারাডের সূত্র করে গেছো, W=ZIT ই সেল, এবং যখন এখান থেকে এরকম প্রশ্ন দেয় তখন তুমি কিন্তু আর পারো না, কারণ তুমি মেন বইটা পড়ো না। আমি তো জানি, আমরা তো এগুলো করছি তাই না? W=ZIT পড়ে গেছি এবং ই সেল পড়ে গেছি, এমসিকিউ পারি না। এমসিকিউ বন্ধু বান্ধবের থেকে দেখতাম তাই না, কারণ এমসিকিউ নিজে পড়িনি, এগুলো তো পড়িনি, বুঝতে পারছো? বন্ধুদের থেকে দেখা লাগতো বা তোমার হচ্ছে উল্টাপাল্টা দেখানো লাগতো, বুঝতে পারছো? বাট এখন থেকে আমি চিন্তা করি এই বাংলাদেশে যদি এই ক্লাসগুলা কেউ করে, আমি আশা করি, আমি এই জন্যই সিরিজটা বানাইছি যে কোন শিক্ষার্থীর যেন এমসিকিউতে কোনো সমস্যা না হয়, সেটা এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, বা তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দাও, কেমিস্ট্রিতে অন্তত না হয়। যেহেতু কেমিস্ট্রি আমি পড়াই, আমার সাবজেক্টে সমস্যা থাকা যাবে না এমসিকিউতে। ঠিক আছে, রিটেন তো সবাই পড়ায়, বাট এই জিনিসটা আমার মনে হয়েছে করা উচিত, তাই করছি, বুঝতে পারছো? ওকে, এরপরে তোমার ই সেলের কনসেপ্ট আছে। ই সেলের যে কোনো একটা সূত্র পড়লেই ইনাফ, যে ই সেল সমান সমান ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড, এটা পড়লেই ইনাফ। ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড একটা পড়লেই ইনাফ। ই সেলের ম্যাথ তোমরা খুব ভালোভাবে করছো আমি জানি, সেখান থেকে নিচে আসো। ই সেলের ম্যাথ খুব ভালোভাবে করছো, কিন্তু নিচে চলে আসো, নিচে চলে আসো। আমাদের কি পড়তে হবে? আমাদের পড়তে হবে, আরো নিচে আসো। আচ্ছা, জারণ বিভব, বিজারণ বিভব, নিচে আসো, নিচে আসো, নিচে আসো। তড়িৎ রাসায়নিক সারি এগুলো আমাদের পড়া দরকার নাই। এই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বা প্রমাণ তড়িৎদ্বার বিভব। হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবটাকে 0 ধরে নেওয়া হয়েছে, কিসের জন্য? কারণ হাইড্রোজেন একটা বাউন্ডারি হিসেবে কাজ করতেছে। দেখো হাইড্রোজেনটা কিন্তু এখানে ছিল, ওর উপরে ধাতুগুলা ছিল, ওর নিচে কপার টপার এগুলা ছিল। সো হাইড্রোজেনেরটাকে 0 ভোল্ট ধরে নেওয়া হয়েছে ই সেলের ভ্যালু, তাহলে এর উপরে গুলা প্লাস হবে আর হাইড্রোজেনের নিচের গুলা মাইনাস হবে।
সো এটাকে একটা স্ট্যান্ডার্ড স্কেল ধরে নেওয়া হয়েছে হাইড্রোজেনটাকে, এই জন্য এটাকে বলি যার সাপেক্ষে মাপি তাকে আমরা স্ট্যান্ডার্ড বলি। তাহলে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন তড়িৎদ্বার বা ইলেকট্রোড, এবং এটা কত ঘনমাত্রার? 1 মোলার ঘনমাত্রা, এবং আমরা সবাই জানি যে কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিনে এই জিনিসটাকে হাইড্রোজেনটাকে কত ধরা হয়েছে? 0 ভোল্ট ধরা হয়েছে, এবং হাইড্রোজেনের উপরের গুলা প্লাস নিচের গুলা মাইনাস। তো এই হচ্ছে কনসেপ্ট। এবং এই হাইড্রোজেনের তড়িৎদ্বারের যে ইটা তোমার রিটেন প্রকাশটা এটা কিভাবে লেখা হয় এটা খুব ইম্পর্টেন্ট। এমসিকিউতে আসবে যে হাইড্রোজেন তড়িৎদ্বার নিচের কোনটি? মনে রাখতে হবে যে হাইড্রোজেন প্লাটিনামকে খুব ভালোবাসে। সো প্লাটিনাম সলিড এটা হচ্ছে তড়িৎদ্বার বা ক্যাথোড বা অ্যানোড। সো এই যে হাইড্রোজেন এটা গ্যাস অবস্থায় থাকবে, এবং গ্যাস হইলে সেখানে প্রেসার মেনশন করা লাগবে 1 atm। সেখান থেকে কি হয়ে যাবে? H+ অ্যাকুয়াস বা পানির মধ্যে চলে যাবে, ঘন পানির মধ্যে গেলে ঘনমাত্রা চলে আসবে 1 মোলার। এখানে যেভাবে দেওয়া আছে হুবহু সেভাবে এমসিকিউ অপশনে দাগাইতে হবে, হুবহু। এখানে 1 মোলার আগে দিলা 1 atm পরে দিলা তাহলে হবে না কিন্তু, ঠিক আছে? এবং মানটা কত? 0। সেটা হচ্ছে হাইড্রোজেনের যে তোমার এই কোষ ডায়াগ্রাম বা জারণ বিজারণের ডায়াগ্রাম সেটা কিন্তু হুবহু লিখতে হয়, বুঝতে পারছো? এবং হাইড্রোজেন তড়িৎদ্বারকে কি বলা হয়? SHE বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রমাণ হাইড্রোজেন বিভব বা তড়িৎদ্বার বিভব, ঠিক আছে? আচ্ছা, এরপর নিচে আসো। আমি জানি ইনট সেল, নার্নস্ট ইকুয়েশন এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ছো। এবার নিচে আসো, এখান থেকে সববার মুখস্থ করা দরকার নাই। দেখবা বেশিরভাগ সময় যেগুলো ইউজ করো যেমন জিঙ্ক, কপার, এগুলো ইউজ করতে করতে তোমাদের মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা। যে জিঙ্ক কত? তোমার 0.76, জিঙ্ক 0.76, কপার হচ্ছে 0.34। এগুলো তোমরা ম্যাথে কিন্তু অনেকবার করে ইসিলে ম্যাথ করলে এগুলো এমনি মনে থাকা উচিত। আচ্ছা, ধাতুর ক্ষয় বা অ্যানোডিক জারণ কি বলছে দেখো? ধাতুর ক্ষয় বা অ্যানোডিক জারণ, এই যে কোনো ধাতুর ক্ষয় হয় সেটা হচ্ছে অ্যানোডিক জারণ, অর্থাৎ অ্যানোডের জারণের মাধ্যমে ধাতুর ক্ষয় হয়। অ্যানোডের জারণের মাধ্যমে সেখানে দেখো কি আছে? লোহায় মরিচা পড়া, এবং মরিচা পড়ার বিক্রিয়া দেওয়া আছে, ঠিক আছে? মরিচার বিক্রিয়া ডিরেক্ট পরীক্ষায় দিয়ে দিলে কি করবা বলো? রিটেন যাদের আছে সেই 9-10 থেকে মরিচার বিক্রিয়া দেখতেছি যে মরিচা জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার কি ক্ষয় হয়। এখন এই ক্ষয়টা কেমন হয়? অ্যানোডিক জারণ প্রক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট। এরপর নিচে চলে আসি। আচ্ছা, এই প্রশ্নগুলা এগুলো তো বারবার বলতেছি যে ডিউরিটিনে আসবে, অথবা এইচএসসি তে যারা দেখতেছো তাদের খ নাম্বার আসবে যে ড্যানিয়েল সেলে জিঙ্ক যন্ত্রটি বিজারক রূপে কেন ইউজ করা হয়? কারণ আমরা জানি যে জিঙ্ক উপরের দিকে আছে, তাই তো? তাহলে জিঙ্ককে কি ইউজ করা হবে? বিজারক হিসেবে। কপার নিচের দিকে আসে, ওকে জারক হিসেবে ইউজ করা হয়, তাই তো? বিজারক মানে কি? ওর জারণ হবে, আর মানে কি? ওর বিজারণ হবে, তাই তো? কারণ উপরের দিকে আছে ওরিত জারণ হবে, ও নিচের দিকে আছে ওরিত বিজারণ হবে, তাই না? সক্রেটিস সিরিজে এই ব্যবহারগুলা জাস্ট লিখতে পারলেই হবে। এবার আসো নিচে আসো। ইসেল, এই যে ভাইয়া পেজটা যেটা তোমরা সবাই ইগনোর করে যাও। সিস্টেমের কোন প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার সাথে গিবসের মুক্ত শক্তি হ্রাসের সম্পর্ক। খুব ইম্পর্টেন্ট, একটু পড়াই নিয়ে আসি তারপর বই পড়াই, তাহলে বুঝবা। স্বতঃস্ফূর্ততা কিভাবে নির্ণয় করা হয় ভাইয়া? স্বতঃস্ফূর্ততা অনেক কোর্স হয়েছে শীতে যে ভাইয়া যদি আমাদের এই যে ই সেল যেটা আছে এটা ই নট সেল হোক আর ই সেল হোক, ঠিক আছে? যেটাই হোক না কেন, ই সেল বলো আর ই নট সেল বলো, সেই ভ্যালুটা যদি কি হয় ভাইয়া 1-এর থেকে বড় হয় তাহলে আমরা বলি যে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, মানে নিজেই হয়, আপনি হয়, আমাদের কিছু করা লাগে না, ওরা নিজেরাই বিক্রিয়া করে, জারণ বিজারণ বিক্রিয়া করে, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। যদি 2 নাম্বার, যদি এই ই নট সেল অথবা ই সেল যেটাই বলো না কেন, এটা হচ্ছে প্রাইমারি অবস্থায়, আদর্শ অবস্থায় যখন ঘনমাত্রা 1 মোলার থাকে, তারপরে 1 atm প্রেসার থাকে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তখন ই নট সেল বের করি। আর চেঞ্জ হয়ে গেলে আমরা কি করি? নার্নস বের করি না এইভাবে যে ই সেল সমান ই নট সেল মাইনাস RT/NF ln Q, এভাবে বের করি না আমরা সেইটা। সো যেটাই হোক না কেন এটা যদি তোমার কি হয় 1-এর থেকে ছোট হয়, তার মানে বিক্রিয়াটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত, অস্বতঃস্ফূর্ত। আর যদি 3 নাম্বার কন্ডিশন কি? এই যে ই নট সেল বলো আর হচ্ছে ই সেল বলো, এই ভ্যালুটা যদি 0-এর সমান হয় তাহলে সেখানে কোনো বিক্রিয়া হচ্ছে না। দেখো কোনো বিভব নাই, কোনো কারেন্ট নাই, কোনো জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে না, তার মানে সেই কোষটি কি? সেই কোষটি বা যেই কোষের মধ্যে এই কাহিনী হচ্ছে যাদেরকে দিছো সেই কোষটি হচ্ছে আলটিমেটলি মৃত কোষ, ঠিক আছে? কোষটি মৃত বা সেল ইজ ডেড। কথা বুঝতে পারছো? আমরা জানি ই সেলের মান 1-এর থেকে বড় হইলে স্বতঃস্ফূর্ত, আমরা ম্যাথ করতাম না যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা, তখন ই সেল বের করে যদি 1-এর থেকে বড় আসতো বলতাম স্বতঃস্ফূর্ত, 1-এর থেকে ছোট আসতো বলতাম অস্বতঃস্ফূর্ত।
ঠিক আছে। এবং ই সেল 0 আসলে বলতাম কোষ্ঠীমিত। আচ্ছা, এটা গেল স্বতঃস্ফূর্ততা। এরপর আসো, আমাদের বলতো পাত্রে রাখা যাবে কিনা, পাত্রে রাখা যাবে কিনা, বলতো না যে জিঙ্ককে কপারের পাত্রে রাখা যাবে কিনা, ম্যাগনেসিয়ামকে অমুকের পাত্রে রাখা যাবে কিনা, তখন কি জানি করতাম, তখন আমরা ই সেল বের করতাম। সেম ভাবে ই নট সেল বের করো আর ই সেল বের করো, একই কথা। এইটা যদি গ্রেটার দ্যান 1 হয় তার মানে কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। একটু আগে পড়ে আসলাম, একের থেকে বড় হইলে স্বতঃস্ফূর্ত, মানে নিজে নিজেই বিক্রিয়া করে, তোমার কিছু করা লাগে না। সো তুমি কি করতে চাইতেছো, কোনো একটা কিছুকে একটা পাত্রে রাখতে চাইতেছো। সো পাত্রে রাখলা, কিছুদিন পর ধরো বোতলের মধ্যে তুমি মিশ্রি রাখছো, মিশ্রি মনে আছে তাল মিশ্রি খেতে না ছোটবেলায়। সো তুমি তো জানো যে বোতলের প্লাস্টিক আর মিশ্রি বিক্রিয়া করে না, বাট রাইখা দিলা, ওদের ই সেল লেভেল একের থেকে বেশি হয়ে গেল, ওরা কি করলো বিক্রিয়া করলো, এবং তুমি এসে দেখলা যে 1 মাস পর তুমি মিশ্রি খেতে গেলে, দেখলা কিরে মিশ্রি নাই, সব বিক্রিয়া করে বোতলের সাথে, বোতলও অবস্থা খারাপ, মিশ্রিও নাই। তার মানে কি ওদের ই সেলের ভ্যালু, ওদের যে জারণ বিজারণ বিক্রিয়ার সেই ই সেলের ভ্যালু একের থেকে বড়, তো বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে, তুমি কিছু করো আর না করো ওরা বিক্রিয়া হয়ে গেছে। তো তুমি কি এমন কোন জায়গায়, এমন কোন পাত্রে কোনো কিছু রাখবা যেখানে নিজে নিজে তোমার অর্ডার ছাড়াই বিক্রিয়া হয়ে যাবে তোমার ইচ্ছার বিরুদ্ধে? তুমি একটা পাত্রে কোনো জিনিস রাখো কেন, দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য, যেন ওরা বিক্রিয়া না করে। বাট ই সেল লেভেল একের থেকে বড় হলে তুমি বলতেছো স্বতঃস্ফূর্ত, আর স্বতঃস্ফূর্ত মানে তুমি বলতেছো যে এটা কি, এটা হচ্ছে ভাইয়া স্বতঃস্ফূর্ত, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। তার মানে কি করা যাবে না, ওই পাত্রে তুমি ওই জিনিসটাকে রাখা যাবে না। রাখলে কি হবে, নিজে নিজে বিক্রিয়া করে, নিজে নিজে বিক্রিয়া করে কি করে ফেলবে ভাইয়া, নিজে নিজে বিক্রিয়া করে তোমার হচ্ছে ক্ষয় হয়ে যাবে। সেকেন্ডলি আসো তাহলে উল্টা, যে ভাইয়া ই নট সেল অথবা ই সেল যদি লেস দ্যান 0 হয়, তাহলে আমি একটু আগে বললাম যেটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত, মানে এবার ওরা বিক্রিয়া করে না, তাই তো, এবার ওরা নিজেরা বিক্রিয়া করে না। সো তুমি যদি কিছু না করো তাহলে বিক্রিয়া করবে না, আজকে রেখে গেলে 6 মাস পর ওরকমই থাকবে, বিক্রিয়া করবে না, কারণ ই সেলের ভ্যালু একের থেকে কম। তাহলে এবার কি করতে পারবা, পাত্রে রাখা যাবে। ঠিক আছে, এটা অস্বতঃস্ফূর্ত, তার মানে কি রাখা যাবে। এই ম্যাথ করতে না তোমরা, যে স্বতঃস্ফূর্ততা বের করতে বললে বলতা ই সেল একের থেকে বড় তাই স্বতঃস্ফূর্ত, কম হইলে বলতে অস্বতঃস্ফূর্ত। আবার পাত্রে রাখা যাবে না তো উল্টা কাজ করতা, যে ই সেল একের থেকে বড় হইলে রাখা যাবে না, কম হইলে রাখা যাবে। ব্যাখ্যাটা বুঝতে পারছো, এই তো কনসেপ্ট। আর 3 নাম্বার হচ্ছে 0। এখন ই সেলের সাথে এই যে ডেল জি নট, গিবসের মুক্ত শক্তি, ঠিক আছে, খুব ডিটেলসে যাব না, গিবসের মুক্ত শক্তি সবার জন্যই লাগবে, ঠিক আছে, মেডিকেলরা মনে করে লাগবে না, জাস্ট যতটুকু লাগবে ততটুকুই দেখাবো, খুব বেশি দেখাবো না। আচ্ছা, এই যে ডেল জি নট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ই সেলের মতো ই নট সেল, অথবা ডেল জি যখন হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ছাড়া। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার গিবসের মুক্ত শক্তি, এটাকে গিবসের মুক্ত শক্তি বলা হয়। দেখো একটা সিস্টেমে 2 ধরনের শক্তি থাকে, একটা হচ্ছে যেটাকে তুমি কাজে রূপান্তর করতে পারো, আর একটা হচ্ছে এন্ট্রপি। এবার মনে পড়তেছে এন্ট্রপির কথা, যেই সিস্টেমের যে অংশটুকুকে কাজে রূপান্তর করা যায় না বা অলভ্য শক্তি, সেটাকে বলা হয় এন্ট্রপি। আর এন্ট্রপি বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা হচ্ছে মুক্ত শক্তি, যেটাকে কাজে রূপান্তর করা যায়। দেখছো, মুক্ত শক্তি। সো এই যে ডেল জি নটের সাথে ই নটের একটা সম্পর্ক আছে, যেটা আমরা পড়ি না, মনে রাখবা ডেল জি নটের সাথে ই নটের সম্পর্কটা কি, ডেল জি নট ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এন এফ ই নট সেল। সো এই এন মানে কি, কতগুলা ইলেকট্রন আদান প্রদান হয়েছে সেইটা, এফ মানে ফ্যারাডের ধ্রুবক 96,500, আর ই সেলের ভ্যালু বসাই দিলেই তুমি ডেল জি নট পেয়ে যাবা। ঠিক আছে, কতগুলা ইলেকট্রন আদান প্রদান হয়েছে এন, এখানে অনেকে এটাকে ইও লেখে, ঠিক আছে, ই এফ ই নট সেল, ছোটদের ই মানে কি কতগুলা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। বাট আমাদের লাগবে সম্পর্ক। দেখো তো জি এর সাথে ই এর সম্পর্ক সামনে কি আছে, মাইনাস, মানে উল্টা সম্পর্ক হবে কিনা। তাহলে এবার দেখো, যেখানে ই সেল গ্রেটার দেন 0, তার মানে ডেল জি নট লেস দেন 0, তাইলে বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত। এইবার আশা করি বুঝতে পারছো, অর্থাৎ ই সেল গ্রেটার দেন 0 হইলে স্বতঃস্ফূর্ত, তার মানে ডেল জি নট লেস দেন 0 হইলে স্বতঃস্ফূর্ত। সেম ভাবে ই সেল তোমার লেস দেন 0 হইলে অস্বতঃস্ফূর্ত, অস্বতঃস্ফূর্ত। জাস্ট দেখো সিম্পল একটা কনসেপ্ট, এমসিকিউতে আসে তোমরা তো ভয় পাইতা, বাট এখন ভয় পাওয়ার কিছু নাই। ই সেলে যা পড়ছো জি হবে তার উল্টা, এমন মনে রাখলেই হচ্ছে। সো ই সেল লেস দেন 0 হইলে অস্বতঃস্ফূর্ত, তার মানে ডেল জি নট গ্রেটার দেন 0 হইলে অস্বতঃস্ফূর্ত। আর এটা 0 হলে তো এটাও 0 হয়ে যাবে, তো তখন সেল হচ্ছে ডেড, মৃত। তাহলে গিবসের মুক্ত শক্তি জিনিসটা বুঝতে পারছো, ই সেলের সাথে সম্পর্ক কেমন, উল্টা, সম্পর্ক কেমন উল্টা। আর স্বতঃস্ফূর্ততার সাথে পাত্রে রাখা যাবে কিনা সেটা সম্পর্ক কেমন উল্টা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের যেই কনসেপ্ট।
সো অনেক কিছু পড়াইছি আলটিমেটলি। সো লেকচার সেটটা আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এবং এখানে এই জিনিসগুলো দেওয়া আছে যে সিস্টেমের মোট শক্তি, অলব্য শক্তি, তারপর হচ্ছে তোমার এই যে নিয়ে আলোচনা করা আছে এন্ট্রপি নিয়ে, যে ডেল জি নট সমান সমান হচ্ছে টোটাল শক্তি মাইনাস হচ্ছে যেটাকে কনভার্ট করা যায় না এন্ট্রপি সিস্টেমের বিশৃঙ্খলা এন্ট্রপি। সো এগুলো বলে দেওয়া আছে। আমাদের এগুলো লাগবে না, আমাদের কি লাগবে, আমাদের লাগবে এইটা যে ডেল জি নট সমান সমান হচ্ছে মাইনাস এনএফ ইনট সেল। সো জি যদি ঋণাত্মক হয় বা নেগেটিভ হয় তাহলে ই সেলটা পজিটিভ হবে। তো ই সেল পজিটিভ হলে বিক্রিয়া কি, স্বতঃস্ফূর্ত। সো এখানে এই জিনিসগুলো লেখা আছে। সো আশা করি এই 3টা পয়েন্ট তোমরা এখন বুঝবা। আর এটা 0 হলে এটাও 0, তখন হচ্ছে কি সাম্যাবস্থায় আছে অথবা মৃত কোষ। সো দেন এখান থেকে ম্যাথও আছে কিছু। সো এগুলা করবে ইঞ্জিনিয়ারিং না, ম্যাথ করবে ইঞ্জিনিয়ারিং না। এরপর নিচে আসো, বই থেকে এগুলা পড়ার কিছু নাই। ইনট সেলের ম্যাথ কেমনে করতে, এগুলো বই থেকে পড়ার কিছু না, ঠিক আছে, বই থেকে পড়ার কিছু না। দেন এগুলো আমরা পড়ে আসছি যে ই সেলের ভ্যালু 0 থেকে বড় বা পজিটিভ হইলে স্বতঃস্ফূর্ত, 0 হইলে দা সেল মৃত বা সাম্যাবস্থায়, আর 0 থেকে বড় ছোট হইলে তখন অস্বতঃস্ফূর্ত, ঠিক আছে। আচ্ছা, এবং নার্নস্ট কখন বের করতে হয়? নার্নস্ট তখনই বের করতে হয় যখন ওই যে 25 ডিগ্রি চেঞ্জ হয় বা ঘনমাত্রা চেঞ্জ হয়, তখন নার্নস্ট ইকুয়েশন ইউজ করতে হয়। সো নার্নস্ট ইকুয়েশন জাস্ট খালি পড়ে রাখলেই হয়ে যাবে। যে নার্নস্টের সূত্রটা কি? নার্নস্টের সূত্র হচ্ছে এইটা, এতটুকু ইনাফ, ঠিক আছে। পর নিচে আসো, তড়িৎদ্বারের প্রকারভেদ। এখান থেকে অনেক পড়ার জিনিস আছে। তড়িৎদ্বারের প্রকারভেদ জাস্ট খালি ধরে পড়াই দিচ্ছি। দেখো, নাম থেকেই বের করতে পারবা। আগে বলতেছি মুখস্থ করতে যাবা না। কত টাইপের তড়িৎদ্বার আছে সেগুলো তুমি নাম থেকেই পড়তে পারবা। দেখো, তড়িৎদ্বারটার নাম হচ্ছে ধাতু এবং ধাতুর আয়ন অর্ধকোষ। ধাতু এবং ধাতুর আয়ন অর্ধকোষ মানে কি থাকবে? যেই ধাতু থাকবে সেই ধাতুরই আয়ন থাকবে এমন অর্ধকোষকে বলা হয় ধাতু এবং ধাতুর আয়ন অর্ধকোষ। প্রমাণ দেখতে চাও? যেমন দেখো, কপার একটা ধাতু এবং কপারের আয়ন, তাহলে এটা কি কোষ হইলো? এটা হলো ধাতু এবং ধাতুর আয়ন অর্ধকোষ। জিঙ্ক একটা ধাতু এবং জিঙ্কের আয়ন, ধাতু এবং ধাতুর আয়নের অর্ধকোষ। সিম্পল। এরপরে আসো যে ধাতু থাকবে এবং ধাতুর অদ্রবণীয় লবণ থাকবে, যে লবণটা অদ্রবণীয় বা সলিড অবস্থায় থাকবে, পানিতে মিশবে না, তাই তো? দেখো তো প্রমাণ, HgCl2। দেখো, ধাতু আছে একটা, মার্কারি একটা ধাতু, তার সাথে HgCl2 সলিড মানে একটা লবণ আছে যেটা অদ্রবণীয়, পাইছো? ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণের অর্ধকোষ। আচ্ছা, এবার আসো, সিলভার একটা ধাতু এবং তার সাথে আছে সিলভার ক্লোরাইড যেটা সলিড অদ্রবণীয়, তাহলে ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণের অর্ধকোষ। মিলছে? তাহলে পড়ার আসে, এখানে থেকে মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে। এবং এই যে ক্যালোমেল তড়িৎদ্বার অনেকবার আসছে না, মেডিকেলেও আসছে, ভার্সিটিতে সব জায়গায় আসছে। এই ক্যালোমেল তড়িৎদ্বার কিন্তু ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ এই টাইপের মধ্যে পড়ছে, দেখতে পারছো? সেজন্য পড়াইতেছি। আচ্ছা, ধাতুর অ্যামালগাম এবং ধাতুর আয়ন অর্ধকোষ। অ্যামালগাম মানে একটু আগে বলে আসছি, যেমন সোডিয়াম অ্যামালগাম NaHG, জিঙ্ক অ্যামালগাম ZnHG। তার মানে অ্যামালগাম থাকবে, তার সাথে আবার ধাতুর আয়ন থাকবে, তার মানে Na+ অথবা জিঙ্ক 2+ এরকম। তো দেখো, NaHG অ্যামালগাম এবং সোডিয়াম প্লাস। সো ধাতুর অ্যামালগাম এবং ধাতুর আয়ন অর্ধকোষ, জাস্ট যা টাইপ পড়ছো দেখলেই বুঝতে পারবা। ধাতুর অ্যামালগাম NaHG, ধাতুর আয়ন অর্ধকোষ Na+। ক্লিয়ার? সো এমন কোন জিনিসই পড়াচ্ছি না বা এমন ভাবে পড়াচ্ছি যেন তোমার সবকিছু পড়া যাবে। জারণ বিজারণ অর্ধকোষ মানে এখানে কি হবে ভাই? জারণ বিজারণ হবে। Fe2+ থেকে Fe3+, Sn2+ থেকে Sn4+ হয়েছে জারণ। Fe2+ থেকে Fe3+ হয়েছে জারণ, তার মানে কি অর্ধকোষ? জারণ অর্ধকোষ। আবার বিজারণ অর্ধকোষ কিরকম হবে? যেমন Fe3+ এটা থেকে হয়ে গেল Fe2+, তাহলে এটা কি হবে? বিজারণ অর্ধকোষ। আর দুইটা থাকলে জারণ বিজারণ অর্ধকোষ, নাম থেকেই পড়তে পারবা। গ্যাস অর্ধকোষ অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে, প্রশ্ন আসছে। গ্যাস অর্ধকোষ, সো এখানে কি থাকবে? গ্যাস থাকবে। এবং এই যে গ্যাস অর্ধকোষে যে দুটো দেওয়া আছে ডিরেক্ট মুখস্থ করবা, নাহলে মনে রাখতে পারবা না। উপরের চারটা কি করছি? নাম থেকে মনে রাখতে পারছি, এটা পারবা না। প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস এবং সেখান থেকে H+, প্লাটিনাম উপস্থিতিতে ক্লোরিন গ্যাস, সেখান থেকে ক্লোরিন মাইনাস। সো এই দুটো ডিরেক্ট মুখস্থ রেখে দিবা। ক্লিয়ার? ওকে, ফাইন। সো কত টাইপের ছিল? 5টি আমরা কিন্তু পড়ছি। তড়িৎদ্বারের গঠন এগুলো পড়ার সময় এখন আমাদের নাই, অ্যাডমিশন এগুলো পড়ার সময় আমাদের নাই ভাই। নিচের দিকে যাই। আচ্ছা, নিচের দিকে আসবো, আরো নিচের দিকে আসবো। এই যে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট বাংলা পড়ালেখা কেবল শুরু হইলো। লাস্ট উপরে যা পড়ে আসি সেগুলো সবাই পড়ছো, বাট এটা হচ্ছে এই যে আউট সিলেবাসের পর থেকে। 1 এবং 2 প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ। 1 প্রকোষ্ঠ হইতে পারে, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হইতে পারে।
এবং বলতেছে তড়িৎ কোষের প্রকারভেদ মেইনলি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। এবার সব থেকে বড় কনফিউশন হচ্ছে ভাইয়া এই দুটোর যে প্যাচ ভাই কিচ্ছু পারি না, এই দুটো বুঝি না যে কোনটা রাসায়নিক কোষ আর কোনটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আসলে ক্লিয়ার করে দিচ্ছি। তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। এবার আসো কেমনে মনে রাখবো যে এখানে কি কারেন্ট দিয়ে বিক্রিয়া করছি নাকি বিক্রিয়া থেকে কারেন্ট হয়েছে? দেখো কি বলতেছি, তড়িৎ রাসায়নিক কোষ মানে কি এখানে রাসায়নিক বিক্রিয়া হয়, হয়ে কারেন্ট উৎপন্ন হয়। তার মানে কি এখানে তড়িৎ রাসায়নিক কোষ মানে এখানে কি হয়, রাসায়নিক বিক্রিয়া হয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর তড়িৎ বিশ্লেষে তুমি বিশ্লেষণ করো, তুমি বিশ্লেষণ করতে কারেন্ট দিয়ে বিশ্লেষণ করবা না, তার মানে এখানে কি উল্টা, একটা মনে রাখলে একটা উল্টা। সো তড়িৎ বিশ্লেষ্য কি, এখানে আমাকে বিদ্যুৎ দিয়ে বিশ্লেষণ করতে হয়। আর বিশ্লেষণ মানে কি সেখানে বিক্রিয়া হয় বা জারণ বিজারণ হয়, বিশ্লেষণ বা বিক্রিয়া করাইতে হয়, তাই তো, একটা একটার উল্টা। আশা করি আর কখনো ভুলবা না। সো এইটা মনে রাখলেই হয়, রাসায়নিক কথাটা আছে মানে রাসায়নিক বিক্রিয়া হয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে, আর তড়িৎ বিশ্লেষ্য কোষ তার উল্টা। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে এইগুলোই দেওয়া আছে যে তড়িৎ রাসায়নিক কোষ কোনটি, এরা এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, বাট তড়িৎ বিশ্লেষ্য কোষটা সব সময় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। তড়িৎ বিশ্লেষ্য কোষটা সব সময় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, বিশ্লেষ্য কোষ সব সময় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপরে আসো রাসায়নিক কোষ। রাসায়নিক কোষের আবার অনেকগুলো ভাগ আছে। একটা কি তোমার রাসায়নিক কোষের একটা ভাগ হচ্ছে ড্যানিয়াল কোষ বা ড্যানিয়াল সেল, একটা হচ্ছে শুষ্ক কোষ বা ড্রাই সেল। ড্যানিয়াল সেল বা ড্যানিয়াল কোষ এবং শুষ্ক কোষ বা ড্রাই সেল। এখন এই যে রাসায়নিক কোষ এটা দুই রকম হতে পারে, একটু আগে বললাম, হতে পারে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, উদাহরণ কি শুষ্ক কোষ বা ড্রাই সেল। মানে কি ব্যাটারি, ওই যে আমরা রিমোট এগুলাতে যে ব্যাটারিগুলো ইউজ করি না, ছোট্ট ব্যাটারিগুলো, সেই ব্যাটারিগুলো বলতেছে ড্রাই সেল। আর দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হইলে সেটাকে আমরা বলি গ্যালভানিক সেল বা ড্যানিয়াল সেল। ঠিক আছে, গ্যালভানিক সেল বা ড্যানিয়াল সেল। সো তড়িৎ রাসায়নিক কোষটা দুই রকম হইতে পারে, এক প্রকোষ্ঠ হইলে তড়িৎ, একটা উদাহরণ দেওয়া আছে যে ড্রাই সেল বা শুষ্ক কোষ, আর যদি দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট হয় তাহলে গ্যালভানিক কোষ বা ড্যানিয়াল সেল। ঠিক আছে, এরপরে আসো রাসায়নিক কোষকে আবার স্বতঃস্ফূর্ততার দিক থেকে দুই শ্রেণীতে ভাগ করা যায়। এটা কি আবার, কোনটাকে চার্জ করা যায় কোনটাকে চার্জ করা যায় না, এটার উপর ভিত্তি করে দুই প্রকার। একটাকে বলা হয় প্রাইমারি, একটাকে বলা হয় সেকেন্ডারি। বুঝছো, ব্যাটারি যেটাকে চার্জ করা যায় সেটা হচ্ছে করা যায় না, ব্যাটারি যেটাকে চার্জ করা যায় না, যেমন কি রিমোটের ব্যাটারি, মাউসের ব্যাটারি, কিবোর্ডের ব্যাটারি, ঘড়ির ব্যাটারি, ক্যালকুলেটরের ব্যাটারি, এগুলোকে চার্জ করা যায় না, সেগুলো হচ্ছে প্রাইমারি সেল। আর মোবাইলের ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা ইউজ করি না, যে লিথিয়াম আয়ন এত 4700 mAh ব্যাটারি আমার মোবাইলে আছে, সো ওইটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি কি, যেটাকে তোমার হচ্ছে চার্জ করা যায় না, প্রাইমারিকে চার্জ করা যায় না, কোনটা, গ্যালভানিক কোষ, শুষ্ক কোষ, তারপরে তোমার হচ্ছে ক্যালকুলেটরের ব্যাটারি, রিমোটের ব্যাটারি, এগুলো সব প্রাইমারি। আর সেকেন্ডারি কি, যেমন লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, রিক্সা, অটো রিক্সার মধ্যে কি করে তোমার হচ্ছে প্রতিদিন দেখবা অ্যাসিড মিশ্রিত করে অটো রিক্সার সিটের নিচে রেখে দেয়, দেন অটো রিক্সা চালায়, সো এগুলা কি প্রতিদিন চার্জ করে, লেড অ্যাসিড ব্যাটারি। তারপরে নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ, লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলো হচ্ছে চার্জ করা যায়, এগুলো হচ্ছে সেকেন্ডারি। চার্জ করা গেলে সেকেন্ডারি বা গৌণ, চার্জ না করা গেলে প্রাইমারি। ঠিক আছে, এই দুটা পড়লেই হবে। এরপর নিচের দিকে আসো, নিচের দিকে আসো, কই যাইতে হবে, নিচে আসো, আর নিচে আসো। যেহেতু এগুলা কি না ভাইয়া, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে, এই যতটুকু লাগে ততটুকুই দেখাই। ক্যালোমেল তড়িৎদ্বার কোনটি, ক্যালোমেল তড়িৎদ্বার একটু আগে দেখে আসছি, Ag2Cl2, Ag2Cl2 উপরে দেওয়া ছিল ক্যালোমেল তড়িৎদ্বার। নিচে আসো, নিচে আসো, সরল কোষ, ভোল্টাইক কোষ পড়তে হবে না, নিচে আসো। যেহেতু এগুলো এসের বাইরে, একটু আমাদের এই যে ছোট্টবেলা থেকে যে ব্যাটারিগুলো দেখে আসতেছি, ড্রাই কোষ বা ড্রাই সেল, এখান থেকে একটু পড়ালেখা আছে, সব জায়গায় প্রশ্ন আসছে। তুমি মেডিকেলে পড়ো, ভার্সিটি পড়ো, শর্ট সিলেবাস বলো, শর্ট সিলেবাসের বাইরে বলো, সব জায়গায় প্রশ্ন আসছে। আচ্ছা, সো এখানে দেখো এই যে শুষ্ক কোষটা দেওয়া আছে, এখানে আমার চিত্র থেকে জাস্ট খালি পড়বা, আর কিছু পড়ার দরকার নাই। সো এখানে মাঝখানে দেখো আছে একটা কার্বন দণ্ড, এবং এই কার্বন দণ্ডকে বলছে ক্যাথোড। তার মানে ড্রাই সেলে কার্বন দণ্ড বা ক্যাথোড হিসেবে কাজ করে কে, কার্বন দণ্ড। ক্যাথোড হিসেবে কাজ করে কে, কার্বন দণ্ড। আর এ দেখো বলছে এই যে বাইরে অ্যানোড,
অ্যানোড হিসেবে কাজ করে জিঙ্কের চোং, অ্যানোড হিসেবে কাজ করে জিঙ্কের চোং, শেষ, আর কিছু বলা লাগবে না। এই ড্রাই সেলের ক্যাথোডকে কার্বন দণ্ড, অ্যানোডকে জিঙ্কের চোন। এখান থেকে বুয়েটে প্রশ্ন আসছে, মেডিকেলে প্রশ্ন আসছে, ভার্সিটিতে প্রশ্ন আসছে। ড্রাই সেল বা ব্যাটারি, দের ব্যাটারি কেন বলা হয় এগুলাকে জানো? এগুলাকে দের ব্যাটারি বলা হয় অনেকে, কারণ এগুলার ভোল্টেজ 1.5 ভোল্ট, বুঝতে পারছো? এই জন্য দের ব্যাটারি বলা হয়, পড়বো একটু পরে। সো এগুলার এই যে ক্যাথোডকে কার্বন দণ্ড, অ্যানোডকে জিঙ্কের চোন, শেষ। যেহেতু শর্ট সিলেবাসের বাইরে যতটুকু লাগবে বলতেছি ততটুকুই। এবং এটার ভোল্টেজ কত? 1.5 ভোল্ট। ভোল্টেজ কত? 1.5 ভোল্ট। ভোল্টেজ কত? 1.5 ভোল্ট। ড্রাই সেলের ভোল্টেজ কত? ড্রাই সেলের ভোল্টেজ কত? কতবার যে আসছে, ড্রাই সেলের ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট, এই জন্য দেখে দের ব্যাটারি বলা হয়। এরপর আচ্ছা, এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এখন আমাদের এগুলাতে কিচ্ছু পড়া দরকার নাই। তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথাবার্তা বলে দেওয়া আছে, এগুলো 9-10 থেকে পড়ে আসছি, তড়িৎ বিশ্লেষ্য। সো এখন জাস্ট এখান থেকে ব্যবহারটা পড়তে পারি, যেগুলো করে কি করা হয়, তোমার এগুলো উপরে দেওয়া ছিল যে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতু, ক্লোরিন ধাতু নিয়ে করা হয়। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ, এটা ইম্পর্টেন্ট। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয়, এটা যে সব জায়গায় আসছে, সব জায়গায়, মেডিকেল থেকে শুরু করে সব জায়গায় আসছে, যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কোনটা উৎপন্ন হয়। তুমি দেখো ব্রাইন বা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম হাইড্রোক্সাইড হইছে, হাইড্রোজেন হইছে, ক্লোরিন হইছে, কিন্তু সোডিয়াম নিজে উৎপন্ন হয় নাই। তো প্রশ্ন আসছিল ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম নিজেই উৎপন্ন হয় না, বুঝতে পারছো? এটা কিন্তু আসছে পরীক্ষায়। এরপরে হচ্ছে তোমার ডাউন পদ্ধতিতে সোডিয়াম ক্লোরাইডকে করা হয়, নিষ্কাশন করা হয়, এগুলো বলে দেওয়া আছে। নিচের দিকে আসো, নিচের দিকে আসো, শর্ট সিলেবাসের বাইরের টপিক যতটুকু পড়া লাগবে ততটুকুই পড়াবো। গ্যালভানিক সেল এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্য দেওয়া আছে। এখানে কতটুকু পড়তে হবে? আমরা সবাই জানি যে এখানে কি হয়, এখানে বিক্রিয়া থেকে শক্তি বা বিদ্যুৎ উৎপন্ন হয়, আর এখানে বিদ্যুৎ দিয়ে তোমার হচ্ছে বিক্রিয়া করাইতে হয়। এটা একটু আগে দেখে আসছি। এখন এখানে এসো, সব থেকে ইম্পর্টেন্ট, গ্যালভানিক সেলে অ্যানোডটা হয় নেগেটিভ, ক্যাথোডটা হয় পজিটিভ। তোমার ইচ্ছা, তুমি কি গ্যালভানিকেরটা মনে রাখবা নাকি ক্যাথোডের এই তড়িৎ বিশ্লেষ্য মনে রাখবা? দুইটা একটা একটা উল্টা। গ্যালভানিক সেলে অ্যানোডটা নেগেটিভ, গ্যালভানিক সেলে অ্যানোড নেগেটিভ, ক্যাথোড পজিটিভ। আর তড়িৎ বিশ্লেষণে অ্যানোড পজিটিভ, ক্যাথোড নেগেটিভ। যেইটা মনে রাখতে মন চায় সেটা মনে রাখো, একটা একটা উল্টা। গ্যালভানিক বা তড়িৎ রাসায়নিক কোষেরটা মনে রাখতে সেটা মনে রাখো, আর তড়িৎ বিশ্লেষণ মনে রাখতে সেটা মনে রাখো, জাস্ট একটা একটার উল্টা। মনে আছে? তো এখান থেকে এতটুকু পড়লেই না, আর কিছু পড়া লাগবে না। নিচে চলে আসো। রিচার্জেবল ব্যাটারি কি কি আছে? লেড স্টোরেজ ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি, ঠিক আছে? কতটুকু লাগবে কতটুকু লাগবে পড়াই দিচ্ছি। লেড অ্যাসিড ব্যাটারি, এরকম তোমরা হচ্ছে দেখবা, এরকম আরো কয়েকটা বক্স থাকে, এরকম অনেকগুলো বক্সের মধ্যে দেখবা তোমার অটো চালকেরা কি করে, অ্যাসিড ঢালে, ঠিক আছে? সাদা সাদা বক্সের মধ্যে অ্যাসিড ঢালে। তো এখানে মূলত কি থাকে, লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি বলা হয় এগুলাকে। এবং এখান থেকে প্রথমে যেটা পড়তে হবে যে লেড অ্যাসিড ব্যাটারির প্রত্যেকটা কোষ, টোটাল 6টা কোষ থাকে, প্রত্যেকটা হচ্ছে 2 ভোল্ট করে। লেড অ্যাসিডের মধ্যে টোটাল 6টা কোষ থাকে, যার মধ্যে প্রত্যেকটা 2 করে, 6টা থাকে, তাহলে টোটাল কত? 12। তাহলে টোটাল 12, বাট প্রতি একটা হচ্ছে 2 করে, টোটাল 6টা থাকে। এবং লেড অ্যাসিড কার ব্যাটারির অভ্যন্তরীণ রোধ প্রায় 0.001 ওহম। দেখো তো অভ্যন্তরীণ রোধ কত কম, লেড অ্যাসিড ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.001 ওহম। তাই তো ব্যাটারি চালিত রিক্সা চালাইতেছে, তোমাকে আমাকে নিয়ে যাচ্ছে। তার মানে কি, খুব সহজে। বাট ওই যে দের ব্যাটারি, রিমোটের ব্যাটারি, এগুলাতে কি পারবা? পারবা না, কারণ ওগুলাতে রোধ অনেক বেশি। বাট এই যে লেড অ্যাসিড কার ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.001 ওহম। বলো কই আসে নাই? মেডিকেলে আসছে, কই আসে নাই? ভার্সিটিতে আসছে, বুয়েটে আসছে। আর কিছু বলবা? সিকিউরিটি সব জায়গায় আসছে যে লেড অ্যাসিড কার ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত। সো তুমি কিন্তু আমাকে বলতে পারবে না যে ভাই শর্ট সিলেবাসের বাইরে আমি পড়বো না। আমি কতটুকু লাইন পড়াচ্ছি, যেটা আসবে সেটাই, ততটুকুই পড়াচ্ছি। আমি জানি যে শর্ট সিলেবাসের বাইরে, বাট আমার যতটুকু পড়ার ততটুকু আমি তোমাকে পড়াবো, বুঝতে পারছো? এবং এখান থেকে এমসিকিউ তোমরা কখন পাবা, না পাইলে এসে ভাইয়ের ধৈর্য যায় ভাই পারি, ঠিক আছে? আচ্ছা, সো এটাকে চার্জ করতে হয় মেইনলি সালফিউরিক অ্যাসিড দিয়ে। সো সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব লেড অ্যাসিড ব্যাটারিতে রাখতে হয় কতর মধ্যে? 1.25 থেকে 1.6 এর মধ্যে রাখা লাগে। সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব 1.25 থেকে 1.26 এর মধ্যে রাখা লাগে। তাহলে টোটাল তোমার কি হয়, বুঝতে পারি যে 100% চার্জ আছে। আমরা মোবাইল যেমন কি 100% লেখা উঠে, এখানে 1.25 অথবা 1.26 ঘনত্ব থাকলে তোমার হচ্ছে 100% বুঝাইতেছে। বাট যখন সেটা কত চলে আসে, 1.2 এর কাছাকাছি চলে আসে, তখন আলটিমেটলি কি হয়, আমাদেরকে আবার অ্যাসিড দিয়ে পুনরায় চার্জ করতে হয়। অ্যাসিড দিয়ে মেইনলি চার্জ হয়ে যায়, বিক্রিয়া হয়, চার্জ হয়ে যায়, ঠিক আছে? বিক্রিয়া হয়, চার্জ হয়ে যায়। সো এই যে লেড অ্যাসিড ব্যাটারিতে কিভাবে চার্জের বিক্রিয়া হচ্ছে, অ্যাসিড দিলে কিভাবে, বুয়েট এবং সিকিউরেট যারা আসো, শর্ট সিলেবাসের বাইরে আমিও জানি, বাট টিচাররা করার সময় আসলে এত কিছু চিন্তা করে না। তুই তোর সামনে এটা ধরো ব্যাটারি বিক্রিয়া দিয়ে দিবে, এখন তুমি ধরো হচ্ছে পড়বা না, এই টপিকটা স্কিপ করবা, তাহলে আলাদা কথা। বাট তুমি যদি পড়তে চাও তাহলে কেমনে পড়বা? গরুর মতো এখন যা মুখস্থ করবা, আমার সাথে এখন মুখস্থ করবা? নো নো। ধরো তোমার পরীক্ষা বুয়েটে, তুমি পিএইচডি লিখছো, রিটেন পরীক্ষা হচ্ছে 20 তারিখ, আজকে 17 বা 18 তারিখ, ওই দিন তুমি এই ব্যাটারির বিক্রিয়াগুলো 3 বার লিখবা।
কি বলছি, এখন পড়তে যাবা না, এখন এগুলা বাদ, ব্যাটারি বিক্রিয়া টিক্রিয়া বাদ। তুমি বুয়েটের পিলিতে টিকছো, তুমি সিকিউরিটি পরীক্ষা দিতে যাচ্ছ, তার 2 দিন বা 3 দিন আগে ব্যাটারি বিক্রিয়াগুলা 3বার করে লিখবা, লিখে লিখে মনে রাখার চেষ্টা করবা, যেন পরীক্ষার হলে গিয়ে অন্তত কিছু লিখতে পারো। বইটা কিন্তু পার্সিয়াল মার্ক দেয়, ভালো মার্ক দেয়, শুধু পার্সিয়াল মার্ক দেয় না, ভালো মার্ক দেয়। সো তুমি যদি বিক্রিয়ার 2-1টা লাইন লিখতে পারো, তাহলে কিন্তু তুমি 10টা মার্ক আগায় যাবা। এবং বুয়েটে মেরিট সিস্টেমে যখন তোমার কি এই 500 থেকে 1000-এর মধ্যে, টিচাররা তো বলে যে খুব একটা মার্কেট ডিফারেন্সে তোমরা চান্স পাও না, এক একজনের মাঝখানে মার্কেট ডিফারেন্স 5, 6, 2, 3 করে, তাহলে একটা প্রশ্নে 10, তার মানে তুমি দেখা গেছে 800 থেকে 200-তে চলে আসবে র্যাঙ্কিং। বাট কথা হচ্ছে এটা কখন পড়বো, যখন সবকিছু পড়া তারপরে। বাট ব্যাটারি বিক্রিয়া পড়তে গিয়ে অন্য কিছু ভুলে যাও না। সবকিছু পড়ার পরে বোর্ড পরীক্ষা 2 থেকে 3 দিন আগে তুমি যদি রিটেন পরীক্ষা দেওয়ার যোগ্য হও, তোমার যদি চান্স পাওয়ার থাকে যে রিটেন পরীক্ষা আমি পরীক্ষা দিচ্ছি, তখন তুমি ব্যাটারি বিক্রিয়াগুলো 2 থেকে 3 বার দেখবা। আর যদি তোমার মনে হয় তুমি স্কিপ করো, হয় স্কিপ করো, কোনো সমস্যা নেই। জাস্ট শুধুমাত্র বুয়েটিয়ানদের জন্য এবং সিকিউরিটির জন্য বললাম, ঠিক আছে? ওকে, নিচে আসো, যতগুলো ব্যাটারি বিক্রি আছে সেটা, ঠিক আছে? আচ্ছা, এই দেখো এখানে চার্জের একটা পরিমাণ দেওয়া আছে, যে লেড অ্যাসিড ব্যাটারি 100% চার্জ মানে কি বোঝায়, যে 1.25 থেকে 1.26, তার নিচে আসলে আবার চার্জ করতে হয়। এরপর আসো লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি, সব থেকে কনফিউজিং। ভাই লিথিয়াম ব্যাটারিকে চার্জ করা যায় না, সব থেকে বড় কথা হচ্ছে এটাকে চার্জ করা যায় না। এবং 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 তোমরা মেডিকেলের যারা আছো এবং এইচএসসি তে যারা বায়োলজি পড়ছো, তোমরা জানো না হার্টের পেসমেকারে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম এসভিও ব্যাটারি ইউজ করা হয়, তো সেই লিথিয়াম ব্যাটারিকে কি করতে হয়, 5 থেকে 10 বছর পর আবার এখান থেকে বের করে নতুন ব্যাটারি লাগাইতে হয় না। কিসের জন্য? কারণ এটা চার্জ করা যায় না। তোমার বুকে রেখে যদি চার্জ করি, তাহলে বিদ্যুৎ পরিবহনে তুমি মরে যাবা, বুঝতে পারছো? তাই এখানে কি লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়। লিথিয়াম ব্যাটারি কি প্রাইমারি, আগেই বলছিলাম যেটাকে চার্জ করা যায় না সেটা প্রাইমারি। তাহলে লিথিয়াম ব্যাটারি হচ্ছে প্রাইমারি, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে সেকেন্ডারি, ব্যাটারিকে চার্জ করা যায়। এবং যত মোবাইল টোবাইল যা দেখো সব জায়গায় এই লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়, আইফোন থেকে শুরু করে স্যামসাং ট্যামসাং সব জায়গায়। মোবাইল মানে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটাকে ইউজ করা যায়, চার্জ করা যায়, এটাকে কি লেখা যায়, LIB, লিথিয়াম আয়ন ব্যাটারি। সো লিথিয়াম ব্যাটারি প্রাইমারি, চার্জ করা যায় না, লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করা যায়। লিথিয়াম ব্যাটারি হার্টের পেসমেকারে ইউজ করা হয়, আর লিথিয়াম আয়ন ব্যাটারি মোবাইলে এসব জায়গায় ইউজ করা হয়, মোবাইল ক্যামেরা এসব জায়গায়। এবং সেম কথা বিক্রিয়া, কি করব, বিক্রিয়া তুমি দেখবা হচ্ছে যদি তোমার রিটেন পরীক্ষা দিতে হয় বুয়েটে অথবা সিকিউরিটিতে, তখন তুমি হচ্ছে দেখবা। আচ্ছা, সো আমাদের এখন দুটো জিনিস জানা লাগবে, একটা ব্যাটারিতে অ্যানোড কি, ক্যাথোড কি। দেখো আমরা ড্রাই সেলে পড়ে আসছিলাম না যে অ্যানোড হচ্ছে কার্বন দণ্ড, ক্যাথোড হচ্ছে জিঙ্কের চোঙ, এরকম পড়ে আসলাম না। এখন আমরা দেখবো যে লিথিয়ামে কোনটা, লিথিয়াম আয়নে কোনটা, লিথিয়ামে কোনটা, লিথিয়াম আয়ন কোনটা। সো এখানে দেখো বলতেছে যে লিথিয়াম ব্যাটারিটা কি না, প্রাইমারি ব্যাটারি, এটা রিচার্জেবল নয়, চার্জ করা যায় না। এবং লিথিয়াম ব্যাটারিতে লিথিয়ামকে অ্যানোড, লিথিয়াম ব্যাটারিতে লিথিয়ামই অ্যানোড, এবং ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য রূপে অজলীয় দ্রাবক যেমন ইথেন নাইট্রাইল, অ্যাসিটোনাইট্রাইল অথবা লিথিয়াম পারক্লোরেট এর দ্রবণ এগুলা, এবং ক্যাথোড রূপে ব্যবহার করা হয় MnO2। তাহলে এই মাঝখানে গুলা বাদ, অ্যানোড হিসেবে লিথিয়াম নিজে ইউজ হয়, অ্যানোড হিসেবে লিথিয়াম ইউজ করা হয়, ক্যাথোড হিসেবে ম্যাঙ্গানিজ অক্সাইড, ক্যাথোড হিসেবে ম্যাঙ্গানিজ অক্সাইড, ক্যাথোড হিসেবে ম্যাঙ্গানিজ অক্সাইড। শেষ। লিথিয়াম ব্যাটারিতে অ্যানোড হিসেবে লিথিয়াম, ক্যাথোড হিসেবে ম্যাঙ্গানিজ অক্সাইড। শেষ, আর কিছু পড়া লাগবে না। এমনি শর্ট সিলেবাসের বাইরের টপিক পড়ায়া তোমাদের মাথা নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? এই যে হার্টের পেসমেকারে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয় এগুলো দেখাইছে। লিথিয়াম আয়ন ব্যাটারি, এখানে চলে আসো, বলছে লিথিয়াম ব্যাটারিতে একটু আগে পড়ে আসলাম যে অ্যানোড হচ্ছে লিথিয়াম, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড কি, লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হলো গ্রাফাইট শীটে আবদ্ধ লিথিয়াম পরমাণু, মানে কি লিথিয়াম যুক্ত গ্রাফাইট, LiC6, লিথিয়াম যুক্ত গ্রাফাইট, লিথিয়াম যুক্ত গ্রাফাইট, লিথিয়াম যুক্ত গ্রাফাইট। আবার লিথিয়াম ব্যাটারিতে ক্যাথোড হলো ম্যাঙ্গানিজ অক্সাইড, একটু আগে পড়ে আসলাম, অথবা SVO, এজন্য এটাকে বলতাম লিথিয়াম SVO ব্যাটারি, হার্টের পেসমেকারে ব্যবহার করা হয়। আর লিথিয়াম আয়ন ব্যাটারিতে ক্যাথোড কি, ক্যাথোড হলো লিথিয়ামের সাথে যে কোনো একটা ধাতু বা মেটালের অক্সাইড, কিরকম, যেমন লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, এটা একটা ধাতু না, তাহলে লিথিয়াম ধাতুর অক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, অথবা লিথিয়াম কোবাল্ট অক্সাইড। সো এইগুলোর মধ্যে একটা তুমি হচ্ছে MCQ তে পেয়ে যেতে পারো, ঠিক আছে? আর মেডিকেলে তো ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে, তাই না? সো মনে রাখতেই হবে। এরপর নিচে আসো, তাহলে আমাদের টোটাল সবকিছু শেষ। এই যে চার্জিং কালে কি বিক্রিয়া হয়, ডিসচার্জিং কি বিক্রিয়া হয়, এগুলো শুধুমাত্র কারা, শুধুমাত্র বুয়েট রিটেন, শুধুমাত্র বুয়েট রিটেন। তাও আমি কিন্তু বলে দিছি ফ্লেক্সিবল, তোমার দিতে মন চাইলে, তোমার পড়তে মন চাইলে পড়ে যাও, তুমি যদি মনে রাখতে না পারো, মুখস্থ রাখতে না পারো, বিক্রিয়াগুলো কিন্তু খুবই বিদ্যুটে। আমি বুয়েট পরীক্ষার 3 দিন আগে করছিলাম, বুয়েট পরীক্ষার দিন দিয়ে ভুলে গেছিলাম, বুঝতে পারছো? যদিও আসে নাই আমাদের সময়, বাট ভুলে গেছি, আমি আসলেও পারতাম না। সো এই জন্য আমি বললাম যে তোমার ইচ্ছা, তুমি হচ্ছে কি করবে। এখানে আসো, ব্যবহার। লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয় সেলফোন বা মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, পাওয়ার টুলস যন্ত্রপাতিতে।
আর লিথিয়াম আয়ন ব্যাটারির তোমার ভোল্টেজ কত 3.75, ভোল্টেজ কত 3.75 মনে রাখা লাগবে। বর্তমানে লেড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে টেসলা মোটর ইলেকট্রিক কারে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে। ইলন মাস্ক চিনো না, দুদিন পর পাগলামি কর্মকাণ্ড করে উনি। সো এই টেসলা মোটর কারে কি ইউজ করা হয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি লেড অ্যাসিড কারের বদলে, ঠিক আছে। এবং স্পিড দেখো 130 মাইল পার আওয়ার, 130 মাইল পার আওয়ার বা প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি, বুঝতে পারতেছো, যেখানে মূলত এই মোবাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে। সো এরপরে এই যে উপরে বললাম লেড স্টোরেজ ব্যাটারি, যেটাকে চার্জ করা যায় এবং এটা গাড়ি গুড়িতে ইউজ করা হয়। আর লিথিয়াম ব্যাটারি গুলো যেগুলো আছে এগুলো মাঝখানে সুবিধা অসুবিধা। সো লেড স্টোরেজ ব্যাটারি গাড়ির নিচে যখন দেখবা ওই রিক্সা চালকেরা রাখে, ওগুলো অনেক ভার হয়, ঠিক আছে। সো এটা পরিবহন করা কষ্ট, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি গুলো তো ছোট, এগুলো পরিবহন করা সোজা। কিন্তু আরেকটা জিনিস দেখছিলাম যে লেড স্টোরেজ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.001 ওহম, অনেক কম, তাই এটা এখান থেকে প্রচুর শক্তি পাওয়া যায়, তাই অনেক বড় গাড়ি টাড়ি চলতে পারে, ঠিক আছে। সো প্রথমে আসো, লেড স্টোরেজ ব্যাটারির সুবিধা হচ্ছে ওর অভ্যন্তরীণ রোধ অনেক কম, কত 0.001 ওহম, অনেক ইম্পর্টেন্ট। লেড অ্যাসিড ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.001 ওহম। আর আমাদের লিথিয়াম ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 100 ওহম, লিথিয়াম ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 100 ওহম, এইটার কত হাজার গুণ বেশি দেখো, বুঝতে পারছো। আবার লেড স্টোরেজ ব্যাটারিতে টোটাল 12 ভোল্ট, 2 ভোল্ট করে 6টা থাকে, বলছিলাম 2 ভোল্ট করে 6টা থাকে, ঠিক আছে। আবার বলছে যে 1.5 ভোল্টের ড্রাই সেল, শুষ্ক কোষ, এইসব থেকে এগুলোর অভ্যন্তরীণ রোধ যেহেতু অনেক বেশি, এগুলা থেকে গাড়ির ইঞ্জিন স্টার্ট করার শুরুতে অনেক শক্তি লাগে। একটা ফ্যান যখন ঘোরা শুরু করে প্রথমে দেখবে আস্তে আস্তে ঘুরে, কারণ প্রথমে অনেক শক্তি লাগে, তারপরে যখন একটা ফ্লো চলে আসে তখন খুব সহজে ঘুরতে পারে। সো ইঞ্জিন স্টার্ট করার জন্য যে শক্তিটা লাগবে, এগুলা এই যে লিথিয়াম ব্যাটারি বা হচ্ছে তোমার এই যে ড্রাই সেল বা রিমোটের ব্যাটারি, এগুলা থেকে এত শক্তি পাওয়া যায় না, বুঝতে পারছো, কারণ এগুলার কি অভ্যন্তরীণ রোধ অনেক বেশি, অভ্যন্তরীণ রোধ অনেক বেশি। বাট সমস্যা কি, সমস্যা হচ্ছে তোমার এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলা তোমার হচ্ছে ছোটখাটো, আর তোমার কি তোমার লেড অ্যাসিড ব্যাটারি অনেক ভারী। আর একটা কথা, যে অ্যাসিড ঢালতে গেলে, অ্যাসিড যদি হাতে গায়ে পড়ে তাহলে সমস্যা হতে পারে, এগুলা বলে দেওয়া আছে, তাহলে একটু দেখতে পারো। ওকে, নিচে আসো, সুবিধা অসুবিধা বলে দেওয়া আছে, জাস্ট বাংলা পড়লেই তুমি এখান থেকে বুঝতে পারবা যে কি বলছে না বলছে। লিথিয়াম ব্যাটারির সুবিধা বলে দেওয়া আছে, এইটা সেইটা, আমাদের এখান থেকে কিছু পড়ার দরকার নাই, খালি ব্যবহারগুলো একটু দেখে ফেলবা যে কোনটা কিসে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। লাস্ট টপিক, এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে ফুয়েল সেল এবং এর প্রকারভেদ। ফুয়েল সেল এবং এর প্রকারভেদ। সো ফুয়েল সেলের মধ্যে প্রথমে আছে দেখো ফুয়েল হাইড্রোজেন এবং মিথানল উৎপাদন, ঠিক আছে। আচ্ছা, ফুয়েল সেল আমরা এখান থেকে না পড়ে একটা বক্স দেওয়া আছে, বক্স থেকে টোটাল সবকিছু কভার করে ফেলবো। নিচে আসো, নিচে আসো, নিচে আসো। ফুয়েল সেলের শ্রেণী বিভাগ, এই যে ফুয়েল সেল টোটাল 2 প্রকার, একটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, একটা হচ্ছে মিথানল অক্সিজেন ফুয়েল সেল। তাহলে ফুয়েল সেল কত প্রকার, 2 প্রকার, সবার জন্য ইম্পর্টেন্ট। ফুয়েল সেল কত প্রকার, 2 প্রকার। ফুয়েল সেল কত প্রকার, 2 প্রকার, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল এবং মিথানল অক্সিজেন ফুয়েল সেল। এরপরে এই যে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, এটাকে বলা হয় পিইএম ফুয়েল সেল, বা হাইড্রোজেন মানে কি প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, বা প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, পিইএম, ঠিক আছে। আচ্ছা, এই সবগুলো একটা বক্সের মধ্যে আছে, নিচে আসতেছি, এই যে এই বক্সে। তো এই বক্সে ফুয়েল সেলে সবকিছু দেওয়া আছে। সো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা পিইএম ফুয়েল সেল, এখানে বিজারক কি হাইড্রোজেন, জারক কে অক্সিজেন, শেষ, আর কিছু বলা লাগবে না। এরপর নিচে আসো, মিথানল অক্সিজেন ফুয়েল সেল, তো এখানে কি ইউজ করছো, মিথানল, তাহলে বিজারক কে মিথানল, জারক কে অক্সিজেন। আলকালি ফুয়েল সেল বা এএফসি পূর্ণরূপ চলে আসবে। সো আলকালি মানে কি ক্ষার ইউজ করছো, তাহলে যে কোনো একটা ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বিজারক কে হাইড্রোজেন অক্সিজেন। দেখো আমরা কি বলছি, ফুয়েল সেল 2 প্রকার, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল নাইলে মিথানল অক্সিজেন ফুয়েল সেল। এখন সেখানে কি ইউজ করতেছে, সেখানে কি ক্ষার ইউজ করতেছি, তাহলে আলকালি ফুয়েল সেল, বাট জারক বিজারক হিসেবে ওরাই থাকবে। আর মিথানলের ক্ষেত্রে খালি হাইড্রোজেনের বদলে মিথানল থাকবে। বাকি সব জায়গায় দেখো ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, মানে এখানে ফসফরিক অ্যাসিড থাকে দ্রবণ হিসেবে, বাট বিজারক ওই হাইড্রোজেন আর অক্সিজেন। এরপর আসো মোল্টেন কার্বনেট ফুয়েল, সেখানে কি মোল্ট ইউজ করা হয়, লিথিয়াম পটাশিয়াম টার্টারেট বা লিথিয়াম পটাশিয়াম কার্বনেট, বিজারককে হাইড্রোজেন, জারক অক্সিজেন। সো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না, এগুলো অ্যান্সার আছে। সলিড অক্সিজেন ফুয়েল সেল SOFC, ঠিক আছে, এখানেও জারক বিজারক ওই হাইড্রোজেন আর অক্সিজেন, ঠিক আছে। এরপরে ফুয়েল সেল টেল এগুলো পড়া লাগবে না, আমরা ডিরেক্ট চলে আসবো হাইড্রোজেন ফুয়েল সেল, কারণ অনেক বেশি ইম্পর্টেন্ট। হাইড্রোজেন ফুয়েল সেল থেকে প্রশ্ন আসেনি এমন কোনো জায়গা নেই, মেডিকেলে হাইড্রোজেন ফুয়েল সেল থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, বলে দিলাম। হাইড্রোজেন ফুয়েল সেল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি মেডিকেলে, ঠিক আছে। পরে বললো না যে ভাইয়া পড়ি নেই, আসেন, হাইড্রোজেন ফুয়েল সেল থেকে কিন্তু আসতে পারে। আচ্ছা, সো হাইড্রোজেন অক্সিজেন যে ফুয়েল সেল বা জ্বালানি কোষ, সেটাকে বেকন কোষও বলা হয়, বেকন কোষ নামেও পরিচিত, ঠিক আছে, বেকন কোষ নামেও পরিচিত।
আর সব থেকে বড় কথা হইলো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে দেখো যাই বলো না কেন সেখানে দুই পাশেই গ্রাফাইট আছে, দেখো দুই পাশেই গ্রাফাইট। সো এরকম প্রশ্ন কিন্তু আসে যে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে কোনটি থাকে, গ্রাফাইট থাকে। ঠিক আছে, নিচে আসো। এই যে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, এটা একটা পরিবেশ বান্ধব ফুয়েল সেল, অর্থাৎ এটাকে পোড়াইলে সেখান থেকে বা এখান থেকে খুব বেশি পরিমাণে শক্তি পাওয়া যায়। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের কার্যক্ষমতা 75%, অর্থাৎ এখান থেকে তুমি যদি হচ্ছে 100 জুল পরিমাণে বিদ্যুৎ দাও, সেখান থেকে 75 জুল শক্তি তুমি কাজ করতে পারবা, আর 25 জুল তো ওই যে এন্ট্রপির কারণে বাদ হয়ে যাবে। বুঝতে পারছো? সো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল কিন্তু পরিবেশ বান্ধব সেল, ঠিক আছে। সো এই দেখো আসছে, হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড রূপে কি ইউজ করা হয়, গ্রাফাইট ইউজ করা হয়। দুই পাশে গ্রাফাইট ছিল, গ্রাফাইট ইউজ করা হয়। ঠিক আছে, দুই পাশে গ্রাফাইট ইউজ করা হয়। এবং এখানে দেখো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের বেলায় অ্যানোড গ্রাফাইডের, ক্যাথোড গ্রাফাইডের, এবং এটাও অ্যান্সার হবে যে প্লাটিনামকে ন্যানো কণা প্রভাবক হিসেবে ইউজ করা হয়। এবং যখন অনুশীলনী সলভ করবে তখন তো এগুলো পড়বাই। ঠিক আছে, সো এটাও বলে দিলাম যে প্লাটিনামকে ন্যানো প্রভাবক হিসেবে ইউজ করা হয়। সো আমাদের চ্যাপ্টার শেষ, তাও নিচের দিকে যাচ্ছি, যদি কোনো কিছু থাকে দেখাই দিব। সো এগুলো নাই। এই যে এখানে আসো, যে এই হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল তুমি যদি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চিন্তা করো, যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্র এগুলো ছিল না, এগুলাতে দেখো 40% হচ্ছে তোমার কর্মদক্ষতা, অর্থাৎ তুমি 100 জুল বিদ্যুৎ যদি খরচ করো সেখান থেকে মাত্র 40 জুল কারেন্ট পাও, বাকি 60 জুল বাদ। গ্যাসোলিন জ্বালানির ক্ষেত্রে ইঞ্জিনে মাত্র 25% ব্যবহারযোগ্য, বাকি 75% লস। বাট হাইড্রোজেন সেলে 75%, হাইড্রোজেন সেল 75%। সো এই জন্য এটাকে বলা হয় পরিবেশ বান্ধব ফুয়েল সেল। এরপর নিচের দিকে আসো, এবং এরপর হাইড্রোজেন ফুয়েল সেলে ম্যাথ দেওয়া আছে, এগুলো তো আমাদের মেডিকেল ইস্যুর জন্য লাগবে না। সো এই হচ্ছে কথাবার্তা। দেখো আমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা কিন্তু অলরেডি শেষ। তো এখান থেকে এইগুলো পিএইচ এর ভ্যালু দেওয়া আছে, যে কোনটা নমুনায় কি আছে এগুলা পড়তে বলতেছি না, মনে রাখা দরকার নেই, আমি অনেক পড়া পড়ছি। সো ওভারঅল আমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা কিন্তু শেষ হইলো। তাহলে আশা করি তোমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারে আর কোথাও থিওরিটিক্যাল প্রশ্নে আটকাবা না। ভাইয়া সবই পড়াই দিছি, এই টাইম কিন্তু বেশি লাগছে। ঠিক আছে, টাইম বেশি লাগলেও আমি আশা করতেছি টোটাল ক্লাসটা করলে তোমরা এমন কিচ্ছু নাই যেটা বুঝবা না। এবং আজকের ক্লাসের লেকচার স্লাইডটা যেটা লিখে পড়াইছি সেটা তোমাদেরকে এইটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে দেখা হবে নেক্সট লেকচারে, হয়তো আমরা পরিমাণগত রসায়ন বা গুণগত রসায়ন শর্ট করতে পারি। তাহলে নেক্সট লেকচারে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই পড়ো ভালো মতো।